ভয়াবহ আগুনে পুড়ে ছাই রাজধানীর কড়াইল বস্তির অধিকাংশ ঘরবাড়ি। ফায়ার সার্ভিসের ১৯ ইউনিটের ৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, সব হারিয়ে নিঃস্ব অনেকে। জাতীয় নির্বাচনের পদ্ধতিতেই গণভোট, গ্যাজেট প্রকাশ, ব্যালট হবে রঙিন। শিগগিরই প্রচারণা শুরু, পক্ষপাতিত্ব করলে ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ। পাওয়া গেছে অঢেল বিদেশি উপহার সামগ্রী। প্লট দুর্নীতি মামলায় হাসিনা, রেহানা ও টিউলিপের রায় ১ ডিসেম্বর। ওয়েবসাইট ফেল হচ্ছে বারবার। শুনলাম যে ঘরে বসে রিচার্জ করা যাবে, বাট রিচার্জের পরেও এই জায়গায় এসে ট্যাপ করতে হবে। টাকা ঢুকতেছে না যতক্ষণ আমি এটা পাস না করতেছি। উদ্বোধনের দিনই অচল মেট্রো কার্ডের অনলাইন রিচার্জ সাইট। এভিএম পাঞ্চে বাধ্যতায় ভোগান্তির সংখ্যা যাত্রীদের, জটিলতা কাটলে সময় বাঁচার আশা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ভয়াবহ আগুনে পুড়ে ছাই রাজধানীর কড়াইল বস্তির অধিকাংশ ঘরবাড়ি। মঙ্গলবার বিকেল ৫:৩০টায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৯ ইউনিটের ৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সব হারিয়ে নিঃস্ব মানুষগুলোর হাহাকার যেন থামছেই না। কী কারণে আগুনের সূত্রপাত এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আগুনের ঘটনায় উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আগুনের লেলিহান শিখায় ছেয়ে যায় রাজধানীর কড়াইল বস্তি। দিকবিদিক ছুটতে থাকেন বস্তিবাসী। মঙ্গলবার বিকেল ৫:২২ রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। চোখের সামনে শেষ সম্বল পুড়ে ছাই। আপ্রাণ চেষ্টা করে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন অনেকেই। আমার বাড়ি আসলো, দোকান আসলো, সব গেছে। আগুন লাগা তায়া পড়ছি এদিকে, আর ওদিকে অন্য যাইতে দেয় নাই। ফাস্টফুডের দোকানে যত মাল সামানা ছিল সব পুড়ে গেছে, কোনো কিছু বের করা সম্ভব হয় না। আর ঘরে যত মাল সামানা ছিল ফ্রিজ সব পুড়ে গেছে। ২০১৭-তে যে আগুন লাগছিল এর চাইতেও ভয়ানক আগুন হয়ে গেছে। হাজার হাজার বাড়িঘর পুড়িয়া শেষ হয়ে গেছে ভাই। এদিকে নাই, মসজিদের এই পর্যন্ত শেষ, এদিকে কবলক সব শেষ। আগুন লাগার পর আমি ছুটে আইছি, কিন্তু আমার বাসায় আমি এখনো যাইতে পারি নাই। অনেকগুলো বাড়িতে বলছি ভাই আমরা দুর্ঘটনা হয়ে গেছে, আগুন লাগছে, কিছু বাড়ি ভাঙার পর এগুলো সেভ করুক, কিন্তু কেউ ভাঙতে দেয় না। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় ধাপে ধাপে যোগ দেয় আরও ৯টি ইউনিট। সর্বশেষ ১৯টি ইউনিটের ৫ ঘন্টার চেষ্টায় মঙ্গলবার রাত ১০:৩০টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ফায়ার সার্ভিস আসতে দেরি করার অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। একটা হেলিকপ্টার পাঠালে আমাদের সরকারের কি লস হয়ে যেত, একবার কোটি কোটি লস হয়ে যেত। এত হেলিকপ্টারে কি করবো আমরা, মানুষ যদি না বাঁচি, আর আমরা বসতে পারি থেকে আমাদের কোনো দাম নাই। ফায়ার সার্ভিস আসছে কিন্তু মানুষের কারণে আগুন নিভাইতে পারতেছে না, বা পানিরও সংকট আসতে একটু লেট হয়ে গেছে। সরকার এত হাজার হাজার কোটি কোটি টাকার বাজেট বিভিন্ন জায়গায় দিচ্ছে, কিন্তু আমাদের ফায়ার সার্ভিসটার সক্ষমতা নিয়ে এরকম প্রশ্ন। সবাই দোয়া করি আমরা মানুষ খালি বাইচা দাও, জিনিসপাতি যাক। বাড়িঘর তো কিছু নাই, সব পুড়ে গেছে, ওরা খোলা আকাশের নিচে আছে। এদিকে সরু পথ এবং উৎসুক জনতার ভিড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লাগে বলে দাবি ফায়ার সার্ভিসের। তবে তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে বলে জানায় সংস্থাটি। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত আগুনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যত্র আপনার ইলেকট্রিসিটি গিয়েছে এবং প্রচুর পরিমাণে তার রয়েছে। একই সাথে এখানে প্রত্যেকটা বাসাতেই প্রায় কম বেশি সিলিন্ডার রয়েছে। গ্যাস সিলিন্ডার থেকেও হতে পারে, শর্ট সার্কিট থেকেও হতে পারে। তদন্ত করে আমরা বলতে পারবো যে আসলে আগুনের উৎপত্তি কোথায়। এদিকে আগুনের ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তি পরিদর্শন করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার কথা জানান। আপাতত তাদেরকে আমরা একটা করে বা 2টা করে পরিবারে কম্বল দেব। এটা বড় কিছু না, কিন্তু এইটুকু তাদের কিছু সান্ত্বনার কারণ হতে পারে। এরপরে আমরা আরও কিছু ভাবছি, সেটা আগামীকাল তাদের তালিকা তৈরি করে কোন পরিবারকে কতটুকু সাপোর্ট দেওয়া যায়। আমরা একটা সংগঠন হিসেবে আমরা সর্বোচ্চটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজধানীর গুলশান ও বনানী লাগোয়া প্রায় ৯০ একর জায়গার ওপর ১০,০০০ ঘর রয়েছে কড়াইল বস্তিতে। চলতি বছরে ২১শে ফেব্রুয়ারি মধ্যরাতে ওই বস্তিতেই লাগা আগুনে পুড়ে যায় ডজন খানেক ঘরবাড়ি। গেল বছরের ২৪শে মার্চ ও ১৮ ডিসেম্বরেও আগুনে পুড়েছে কড়াইল বস্তি। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগুনের লেলিহান শিখায় শেষ সম্বলটুকু হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন কড়াইল বস্তির বাসিন্দারা। আগুনে পুড়ে গেছে অধিকাংশ ঘরবাড়ি।
সামনের দিনগুলোর কথা ভেবে শঙ্কিত তারা। যে ঠিকানাকে ঘিরে চলত স্বপ্নবোনা তা আজ শুধুই স্মৃতি। মঙ্গলবারের আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই রাজধানীর করাইল বস্তির অধিকাংশ বাড়িঘর। ধ্বংসস্তূপ হাতড়ে শেষ সম্বলটুকু রক্ষার চেষ্টায় বস্তিবাসী। কোনো মতে প্রাণে বেঁচে যাওয়া মানুষগুলোর হাহাকার যেন থামছেই না। আগুনে ছাই হয়ে গেছে অনেকের স্বপ্ন, ছোট ছোট সঞ্চয় সহ বাঁচার শেষ সম্বলটুকু। বাসায় অনেক কিছু আছে, কিছুই নামাইতে পারি নাই, কিছু বের করতে পারি নাই, শুধু পরনের কাপড়গুলো পরে আসছে। যেগুলো একটু ভালো জামা কাপড় ছিল ওগুলা বার করতে পারছি। ঘরে যা ছিল সব পুরো ছাই ছাই হয়ে গেছে। শীতের রাতে মাথা গোজার ঠাঁই হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। আশ্বাস নয়, চাইছেন সত্যিকারের পদক্ষেপ। খবর পাই মাগরিবের নামাজের পরে যে আগুন ধরছে, তো আস্তে আস্তে দেখি আমার বাড়ির সব পুড়ে গেছে। সরকারের কাছে আমাদের দাবি এইটাই, যা আমাদের ক্ষতি হয়েছে, যা হওয়ার হয়েই গেছে, সেটা তো আর সরকারের কিছু করার নাই। আমাদের যাদের ক্ষতি হয়েছে যতটুকু সম্ভব উনি যেন সবার জন্য সাহায্য করার চেষ্টা করে। বাড়িটাই দিয়ে আমি চলতাম, বাড়িটাই আসিল, আমার একটা সুতাও বাইর করতে পারি না, আমার স্বর্ণগয়না আসিল, কিছুই বাইর করতে পারি না, টাকা পয়সাও বাইর করতে পারি না। আগুনে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে রেড ক্রিসেন্ট সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের প্রায় 150 ভলান্টিয়ার অংশগ্রহণ করে। প্রাথমিক চিকিৎসা এখানে অধিকাংশ আসলে টিনে কাটা ছেড়ে এই ধরনের আহত হয়েছে, তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করি এবং অ্যাম্বুলেন্স সেবা প্রদান করি, তাদেরকে হসপিটালে নিতে হয়েছে। তাছাড়া এখানে প্রায় 200 ফ্যামিলি যারা এখানে থাকতে পারতেছে না, ঘর নষ্ট হয়ে গেছে, তাদের জন্য তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। ফায়ার সার্ভিসের 5 ঘন্টার চেষ্টায় করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি শঙ্কা না কাটায় আতঙ্কিত বস্তিবাসী। আগুনের লেলিহান শিখায় সর্বশান্ত হয়ে গেছে করাইলের অসংখ্য পরিবার, শেষ হয়ে গেছে তাদের তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের সবটুকু। ক্ষতিগ্রস্তদের প্রত্যাশা, সরকার তাদের পাশে দাঁড়াবে, আর কখনোই ঘটবে না এমন বিপর্যয়। আগুনের হাত থেকে রক্ষা পাবে আমাদের এই রাজধানী তিলোত্তমা ঢাকা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর করাইল বস্তিতে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাচ্ছি তার কাছে। রাত পেরিয়ে সকাল হলেও রাজধানীর করাইল বস্তির এই অগ্নিকাণ্ডের ঘটনার পর এখনও জীবনযুদ্ধ শেষ হয়নি করাইল বস্তি বাসিন্দাদের। রাত পেরিয়ে সকাল হয়েছে, তবে এখনও তারা যুদ্ধ করে যাচ্ছেন, হাতড়ে ফিরছেন তাদের বেঁচে থাকার শেষ সম্বলটুকুকে। ইতিমধ্যে আমরা ফায়ার সার্ভিসের বরাতে জানতে পেরেছি যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে আগুন নিয়ন্ত্রণে আসার ফায়ার সার্ভিসের যে দাবিটি, সেই দাবিটি আদতে ততটা তার যে সত্যতা, সে সত্যতা নিরূপণের জন্য আমরা যখন সরজমিন এসেছি আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় যে আগুনের যে বিভিন্ন ছোট ছোট স্ফুলিঙ্গ সেগুলো কিন্তু এখনো জ্বলছে। একই সঙ্গে বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে এবং এখনো কিছু কিছু জায়গায় ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য তাদের অগ্নি নির্বাপন যন্ত্রের সাহায্যে পানি দিয়ে যাচ্ছেন এবং একই সঙ্গে ফায়ার সার্ভিস কর্মকর্তারা বিভিন্ন জায়গায় আগুন নিয়ন্ত্রণের জন্য স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তারা বিভিন্ন জায়গায় পানির ব্যবহার করছেন। একই সঙ্গে আমরা এখানে দেখতে পেয়েছি সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন এখানে এসেছেন, তারাও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এখানে যে বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে এবং তাদের যে ধ্বংসস্তূপগুলো রয়েছে সেই ধ্বংসস্তূপগুলো সরিয়ে আবারও নতুন করে বাঁচার যে লড়াই, সেই বাঁচার লড়াই শুরু করার জন্য তাদের সঙ্গে হাতে হাত মেলাচ্ছেন, তাদের সঙ্গে কাজ করছেন। এবং আমরা একই সঙ্গে দেখতে পেয়েছি আরও কিছু স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা এখানে ত্রাণ বিতরণ করার মতো কার্যক্রমগুলোও কিন্তু শুরু করেছেন। একই সঙ্গে আমরা যখন দেখছিলাম গতকাল রাত থেকেই এখানে সবচেয়ে বড় যে ঝুঁকির বিষয়টি হয়ে দাঁড়িয়েছে, সেই ঝুঁকির বিষয় হয়েছে যে ভবনগুলো আগুনে পুড়ে গেছে, সেই আগুনে পুড়ে যাওয়া ভবনগুলো এখন যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেটি আসলে অত্যন্ত বিপজ্জনক অবস্থান। কারণ অধিকাংশ ভবনই আমরা দেখেছি যে টিনের ভবন এবং কিছু কিছু ভবন বিল্ডিংয়ের, এবং এই
টিন সেট যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হলেও বিল্ডিংয়ের ভবনগুলো কিন্তু অনেক বেশি ভঙ্গুর হয়ে গেছে এবং এই বিল্ডিংয়ের ভবনগুলো ভঙ্গুর হয়ে যাওয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এই আশঙ্কা করছেন যে অগ্নিকাণ্ডের পর এই যে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভবনগুলো যে কোনো সময় ধসে পড়তে পারে এবং সেই ভবনগুলোর ভেতরে বসবাসের জন্য কতটুকু অবস্থান রয়েছে সেটি নিয়েও কিন্তু ফায়ার সার্ভিস শঙ্কা জানাচ্ছেন। একই সঙ্গে এখানে স্থানীয় যারা রয়েছেন তারা এই বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন যে এখনও বিভিন্ন জায়গায় যে ছোট ছোট আগুনের স্ফুলিঙ্গগুলো রয়েছে সেই আগুনের স্ফুলিঙ্গগুলো থেকে আবারও বড় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে কিনা সেটি নিয়ে কিন্তু এখানকার স্থানীয় সাধারণ বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করছেন। একই সঙ্গে জানাতে চাই যে এই যে করাইলে 90 একরের জায়গা, এখানে কিন্তু কোনো গ্যাসের সংযোগ নেই, যার কারণে প্রতিটি বাড়িতেই তাদের দৈনন্দিন রান্নাবান্নার কাজ সিলিন্ডারের মাধ্যমে সম্পাদিত হয় এবং যার কারণে এখানে কিন্তু প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে। এর আগে 2017 সালে একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সেখানেও কিন্তু অনেক বাড়িঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ আমরা এবারের অগ্নিকাণ্ডেও দেখেছি, এবারের অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও কিছু হতাহতের ঘটনা ঘটেছে এবং অধিকাংশ বাড়িঘর পুরোপুরি পুড়ে গেছে, বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে। এবং সবচেয়ে বড় যেটি বিষয় সেটি হচ্ছে এই করাইলের এই এলাকাটিতে নিম্ন মধ্যবিত্ত এবং যারা সাধারণত দিনমজুর তারাই এখানে কিন্তু বসবাস করেন এবং সেক্ষেত্রে এই সমস্ত মানুষের শেষ সম্বলটুকু যখন এই আগুনে ধ্বংস হয়ে গিয়েছে তখন কিন্তু সেটি তাদের জন্য অত্যন্ত ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের ভবিষ্যতের জন্য এবং তারা সেই শঙ্কা জানাচ্ছেন যে তারা ঘুরে দাঁড়াতে পারবেন কিনা। তারা সরকারের কাছে প্রত্যাশা করেন যে সরকার এমন পদক্ষেপ নেবেন যেই পদক্ষেপে এ ধরনের অগ্নি দুর্ঘটনার ঘটনা আর কখনোই ঘটবে না। এই ছিল করাইলের অগ্নি দুর্ঘটনা নিয়ে আমার কাছে সর্বশেষ। রাজধানীর করাইল বস্তি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়। এদিকে চট্টগ্রাম মহানগরীর কালুরঘাট বিসিক এলাকায় একটি পোশাক কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 10টায় প্যানমার্ক অ্যাপিয়ারেলস লিমিটেড নামের পোশাক কারখানার গোডাউনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে 4টি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। অন্য প্রসঙ্গ, জাতীয় নির্বাচনের পদ্ধতিতেই হবে গণভোট, ব্যালট হবে রঙিন। অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। ভোট গ্রহণের পর একই সময়ে গণনা হবে নির্বাচন ও গণভোটের ফলাফল। শিগগিরই দেশ জুড়ে শুরু হবে প্রচারণাও। ইসি সচিব আখতার আহমেদ জানান, 5 ডিসেম্বরের মধ্যে তৈরি হবে ভোটার তালিকা। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর সইয়ের প্রায় 1 মাস পর 13 নভেম্বর জারি হয় সনদ বাস্তবায়ন আদেশ, যেখানে বলা হয় জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার বিষয়ে গণভোট, আর গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে প্রণয়ন করা হবে যথোপযুক্ত আইন। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশ আকারে অনুমোদন দেওয়া হয় গণভোট আইন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ও নির্বাচন কমিশন সচিব জানান, জাতীয় নির্বাচনের পদ্ধতি অনুসরণ করেই আয়োজন হবে গণভোট। ভোটারদের বিভ্রান্তি কাটাতে 2 ভোটের ব্যালট হবে ভিন্ন রঙের। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা বেজের উপরে কালো প্রিন্টের ব্যালট পেপার গ্রহণ হয়, আর এক্ষেত্রে আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য। এই বিষয়ে ব্যাপক প্রচারণা আগামী 2-3 দিনের মধ্যে শুরু হবে। নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আমি জানি এই প্রচারণার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সবাই মিলে করব। আমরা প্রত্যেকটা মানুষ যেন এটা বুঝতে পারে এই মাত্রায় প্রচারণা করব। আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। 4টি বিষয়ের উপর গণভোটে মাত্র একটি প্রশ্ন নিয়ে দলগুলোর ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া থাকলেও আইন উপদেষ্টার দাবি, গণভোটে কোনো দলের জন্যই অস্বস্তিকর কিছু রাখেনি সরকার। অধিকাংশ রাজনৈতিক দল যে মতামতটা দিয়েছে সেটার ভিত্তিতে আমরা বলেছি আর কি। আমি বলতে পারি যে কোনো রাজনৈতিক দলের জন্যই খুব অসহনীয় কোনো কিছু এখানে রাখা হয়নি। এ সময় নির্বাচন কমিশন সচিব জানান, 5 ডিসেম্বরের মধ্যেই প্রস্তুত হচ্ছে ভোটার তালিকা, আর গণভোটের কারণে কেন্দ্র বাড়াতে হবে কিনা শনিবারের মক ভোটিং এর পর নেওয়া হবে সেই সিদ্ধান্ত। আমরা আগামী 29 তারিখ শনিবার
সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আমরা একটা মক রিহার্সাল করছি। তারপরে আমরা সিদ্ধান্তে আসতে পারবো যে আমাদের ভোট কেন্দ্র বাড়াতে হবে নাকি বুথ বাড়াতে হবে নাকি উভয়টাই বাড়াতে হবে। নির্বাচন নিয়ে অস্বাভাবিক কোনো হুমকি নেই দাবি করে আইন উপদেষ্টা আশা প্রকাশ করেন একই দিনে 2 ভোটের চ্যালেঞ্জ ভালোভাবেই সামলাতে পারবে সরকার। সেরকম থ্রেট নাই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সবসময় আছে। রাজনীতিতে জড়িয়ে পড়া নয়, নির্বাচনে অনিয়ম তুলে ধরাই পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব বলে মন্তব্য করেছেন সিইসি AMM নাসির উদ্দিন। পক্ষপাতিত্ব করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে তফসিল। এ সময় অবাধে ভোট কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানান পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। 2023 সালের পর্যবেক্ষক নীতিমালা বাতিল করে নতুন করে নীতিমালা জারি করে নির্বাচন কমিশন। গেল জুলাইয়ে আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করা 96 সংস্থার নিবন্ধন বাতিল করা হয়। এর 2 মাস পর নতুন করে 81টি সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। মঙ্গলবার সকাল বিকাল 2 পর্বে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন। 2 পর্বে 81টি সংস্থাকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেয়নি 5টি। ডিজিটাল যুগের এআই দিয়ে তৈরি ভোট কেন্দ্রে বাধাহীন পরিবেশ সহ বিভিন্ন দাবি তুলে ধরে ভোটের আগে পরে 10 দিন করে সেনাবাহিনী মোতায়েনের পরামর্শ দেন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। ভোটের আগে 10 দিন এবং ভোটের পরে 10 দিন সেনাবাহিনী যাতে থাকে। নির্বাচন পর্যবেক্ষণে যারা থাকবে আমাদের অবজারভাররা, তাদের নিরাপত্তার বিষয়টাও একটু খেয়াল রাখতে হবে। পর্যবেক্ষক যাদেরকে আমি নিয়োগ করব, এদের কি স্পেশালি করে যে কোনো একজনকে আপনারা যদি ট্রেন্ড আপ করে দিতে পারতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। এবার দেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে উল্লেখ করে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কোন পর্যবেক্ষক সংস্থা পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে 2026 সালে। এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না। ভোটের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে পর্যবেক্ষকদের সহযোগিতা চেয়ে রাজনীতি কিংবা দলের সঙ্গে যুক্তদের পর্যবেক্ষক নিয়োগ না দেওয়ার আহ্বান জানান সিএসি। যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা। ওদের দায়িত্ব হবে টু অবজার্ভ, নট টু ইন্টারভেন। একটা অনিয়ম হচ্ছে, ইন্টারভেন করার দায়িত্ব ওনার না, কিন্তু আপনার লোকের না। ওটা বন্ধ করার দায়িত্ব ওনার না। ওনার দায়িত্ব হচ্ছে যে অনিয়ম যে হচ্ছে এটা রিপোর্ট করা। এদিন বিকেলের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। 1 ঘন্টার বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি সেসব দেশে নিবন্ধনের সময় বাড়ানোর আহ্বান জানান। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন, সেই সব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ করেছি। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে গেছে, কোনো রকম ঝামেলা ছাড়াই ফেব্রুয়ারিতে নির্বাচনের আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী তালিকা নিয়ে কিছু সমস্যার কথা স্বীকার করেন তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে মেগা প্রকল্প নয়, কর্মসংস্থানে গুরুত্ব দেবে। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির নেতারা। সবাই প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ এখন উন্মুক্ত, তৈরি হয়েছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ, ঝামেলা ছাড়াই আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ এখন একটা গণতন্ত্রের উত্তরের পথে যাচ্ছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে কোন রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি বড় রাজনৈতিক দল, তাই এক আসনে একাধিক প্রার্থী থাকলে সমস্যা নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, স্রোতস্বিনী নদীর মতো। এখানে এক একটা কনস্টিটিউয়েন্সিতে 4টা-5টা করে ক্যান্ডিডেট থাকে, কিছু তো আপনার সমস্যা হবেই। এটা বরাবরই হয়ে এসছে, এটাতে কোনো অসুবিধা নাই। এটা হওয়াটাই বোঝা যায় যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল। বিকেলে চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মেগা প্রকল্প নয়, কর্মসংস্থানে গুরুত্ব দেবে। আমরা কোনো মেগা প্রজেক্ট করব,
কোনো মেগা প্রজেক্টে যাব না। আমরা যে প্রজেক্টগুলো করব সেটা বাংলাদেশের মানুষের কর্মসংস্থান, দেশের বাইরে কর্মসংস্থান। আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের বাংলাদেশ, এমন মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। মেধাবীদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ দুর্নীতি, সন্ত্রাস, অবিচারের বিরুদ্ধে রায় দেবে বলে দাবি করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাবেন বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরে এক নাগরিক সমাবেশে কথা বলেন তিনি। এ সময় পুরনো স্টাইলে নির্বাচন হলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করে তিনি ভোটারদের প্রতি কোনো দলের অন্ধভক্ত না হবার আহ্বান জানান। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী নারীরাও কাজের সহজ সুযোগ পাবেন। এ সময় সব দলের প্রতি রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান জামায়াত আমির। জাপানের কূটনীতিবিদরা কখনো মুখ খুলে না অন্য দেশে, একটু পরে দেখি সামনে দেখি। এই প্রথমবার এই নির্বাচনের পরে জাপানের দুর্নীতি তোমাকে লাল কার্ড, সন্ত্রাস তোমাকে একেবারেই কালো কার্ড, অবিচার তোমার জায়গায় সমাজে হবে না। একটা দুর্নীতিমুক্ত, সুবিচারে পরিপূর্ণ, একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতির দেশ হিসাবে বুক চিতিয়ে যুদ্ধ করা যুবকদের হাতে তাদের মেধার মূল্যায়ন করে তাদেরকে এদেশের দেশ গঠনে তাদেরকে কাজে লাগানোর সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার দুটি ভল্ট ভেঙে 832 ভরি স্বর্ণালংকারের সন্ধান পেয়েছে দুদক ও জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। মঙ্গলবার এই ভল্ট দুইটি জব্দ করা হয়। এ সময় শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা 751 এবং 753 নম্বর ভল্ট বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয়। ভল্ট দুটি থেকে মোট 832 ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে অঢেল বিদেশি উপহার সামগ্রী, যা সরকারি তোষাখানায় জমা দেওয়ার কথা থাকলেও দেননি শেখ হাসিনা। একই দিন শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের একটি শাখার রক্ষিত লকার খোলা হলেও সেখানে কোনো স্বর্ণালংকার বা কিছু পাওয়া যায়নি। এর আগে গত 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার আরও একটি লকার জব্দ করেছিল এনবিআর সিআইসি। এদিকে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের দুর্নীতির মামলার রায় ঘোষণা করা হবে 1 ডিসেম্বর। পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানাকে অবৈধভাবে 10 কাঠা জমি দেওয়ার অভিযোগে মামলাটি করে দুদক। মূল আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছেন দুদকের আইনজীবীরা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে বোন শেখ রেহানার নামে প্লট বরাদ্দ দিতে রাজুককে আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিথ্যা হলফনামা দিয়ে 10 কাঠা সরকারি জমির মালিক হন রেহানা। এসব অভিযোগে 17 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুদক। 32 জনের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি অবৈধ নির্দেশনামা ও ভুয়া হলফনামা সহ আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ উপস্থাপন করেন দুদকের আইনজীবীরা। মঙ্গলবার উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে 1 ডিসেম্বর রায়ের তারিখ ধার্য করেন ঢাকার 4র্থ বিশেষ জজ আদালত। দরখাস্ত করার কথা ছিল রাজুক বরাবরে, কর্তৃপক্ষের বরাবরে, কিন্তু তারা সেই দরখাস্ত সরাসরি তার বোনের কাছে করছে, যেটা তার এখতিয়ারের বাইরে। এটা রাজুকের এখতিয়ার এবং এটা ক্রিমিনাল মিসকন্ডাক্ট হয়েছে। সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে মায়ের নামে প্লট বরাদ্দের জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর উপর চাপ প্রয়োগ করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ফলে নিজে প্লট না নিলেও মামলার আসামি হন তিনিও। রায়ে শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড চান দুদকের আইনজীবীরা। উনি যখন জানলেন যে ওনার খালা শেখ হাসিনা এবং খালাতো ভাই বোনেরা প্লট পেয়েছেন, তখন উনি তার ওনার খালাকে উনি চাপ সৃষ্টি করলেন, মানে বিশেষ ক্ষমতা বলে যে আমার মা, ভাই এবং বোনকেও দিতে হবে। মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমের আইনজীবী যুক্তিতর্কে বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতনের আদেশ পালনে বাধ্য ছিলেন তিনি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধনের দিনই অচল অবস্থায় অনলাইনে মেট্রো কার্ড রিচার্জের ওয়েবসাইট। অনলাইনে রিচার্জ করা গেলেও সক্রিয় করতে হবে সশরীরে এভিএম মেশিনে পাঞ্চ করে। সেখানে আগের মতো দীর্ঘ লাইনের আশঙ্কা করছেন অনেকেই। তবে জটিলতা কাটিয়ে উঠলে নতুন এই সেবাটি সময় বাঁচাবে বলে প্রত্যাশা যাত্রীদের। চালু হলো মেট্রো রেল কার্ডের অনলাইন রিচার্জ সেবা, অর্থাৎ
ঘরে বসেই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ কিংবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে রিচার্জ করা যাবে এমআরটি পাস অথবা র্যাপিড পাস কার্ডে। পরবর্তীতে রিচার্জটিকে সক্রিয় করে নিতে হবে এই এভিএম মেশিনে পাঞ্চ করার মাধ্যমে। সময় বাঁচাতে এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখা হলেও বাস্তব চিত্রে দেখা মিলেছে কিছু প্রতিবন্ধকতা। বারবার চেষ্টা করেও অনলাইনে রিচার্জের জন্য ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর দেওয়া ওয়েবসাইটে ঢুকতে পারছেন না এই যাত্রী। অবশেষে হাল ছেড়ে দিয়ে জানালেন হতাশার কথা। ওয়েবসাইট ফেল হচ্ছে বারবার। শুনলাম যে ঘরে বসে রিচার্জ করা যাবে, বাট রিচার্জের পরেও এই জায়গায় এসে ট্যাপ করতে হবে। এই জিনিসটা আমার কাছে একটু আনইউজুয়াল লেগেছে, যেহেতু আমি এক্সট্রা চার্জ দিচ্ছি, দেওয়ার পরে আবার এই জায়গায় এখন হয়তো সবাই জানে না, বাট জানার পরে এই জায়গায় লাইন হবে, জিনিসটা সেমই হলো। অ্যাডেড ভ্যালু মেশিন বা এভিএম এ পাঞ্চ করা নিয়ে দীর্ঘ লাইনের ভোগান্তির আশঙ্কা করছেন আরও অনেকেই। তার টাকা ঢুকতেছে না যতক্ষণ আমি এটা পাস না করতেছি, তাই এক্ষেত্রেও আবার দেখা যাচ্ছে একটা লাইনের বিষয় আছে, সেক্ষেত্রেও একটু ভোগান্তি হচ্ছে। আশা করতেছে কর্তৃপক্ষ এটা বিবেচনার দৃষ্টিতে দেখুক। ডিটিসি এর নির্বাহী পরিচালক নীলিমা আক্তার বলেন, কারিগরি কারণেই এভিএম মেশিনে পাঞ্চ করে সক্রিয় করতে হবে রিচার্জ। ওয়েবসাইটের অচল অবস্থার কথা জিজ্ঞেস করলে জানান, সার্ভারের ধারণ ক্ষমতার বেশি ব্যবহারকারী হওয়ায় তৈরি হয়েছে জটিলতা। সমস্যা কাটিয়ে ওঠার আশ্বাসও দেন তিনি। র্যাপিড পাসের যে ফেলিকার চিপস আছে, এটার সাথে কম্পেটিবল হচ্ছে এই মেশিনটা। এটাতে টাচ না করে এটাতে ওভারলুক করে যাওয়ার কোনো উপায় নাই। একটা সাইড আপনার ইউজ হয় নাই, হয়তো তার ক্যাপাসিটি হয়তো 2500, তো এটাকে আরো বাড়াতে হবে, আরো বেশি হিট হবে। যত বেশি ফাইন্যান্সিয়াল ইয়েগুলো অংশগ্রহণ করবে তত এটাকে একটু জটিল হবে। তবে কারিগরি জটিলতা ছাপিয়ে সেবাটি চালু হওয়ায় আনন্দিত মেট্রো রেল যাত্রীরা। সব ঠিকঠাক থাকলে ভোগান্তি কমবে এমনটাই আশা তাদের। এটা আমার জন্য ভালো। আমি বিকাশ থেকে আমি রিচার্জ করলাম, আইসা পাঞ্চ করার ব্যাপার না, পাঞ্চ করলাম, অসুবিধা কি? লাইন সব জায়গায় থাকে, তারপরেও আমার মনে হচ্ছে যে ওইখান থেকে এখানে লাইন একটু কম হবে। ডাবল এন্ট্রির জন্য একটা ঝামেলা হয়, এখান থেকে যদি এন্ট্রি করে তো অনেকক্ষণ ওয়েট করতে হয়, তো এটা খুবই টাইম বেঁচে যায়। 25শে নভেম্বর শুরু হওয়া এই সেবাটির মাধ্যমে অনলাইনে সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত কার্ড রিচার্জ করতে পারবেন যাত্রীরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া নিয়ে হাইকোর্টের রায় 4 ডিসেম্বর। মঙ্গলবার সকালে রুলের শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায়ের এদিন ধার্য করেন। রিটকারীর আইনজীবীরা বলছেন, বিদেশি কোম্পানির হাতে বন্দর তুলে দিলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। এ ধরনের সিদ্ধান্ত নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত। গত কয়েক মাস ধরে আলোচনায় চট্টগ্রাম বন্দর ইস্যু। রাজনৈতিক দলগুলোর আপত্তি থাকা সত্ত্বেও গত 17 নভেম্বর লালদিয়া ও পানগাঁও টার্মিনাল দুটি পরিচালনার দায়িত্ব দেয়া হয় ডেনমার্ক ও সুইজারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে। আর চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তি এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। দীর্ঘমেয়াদী এবং স্পর্শকাতর এই সিদ্ধান্ত নিতে স্বল্প মেয়াদে দায়িত্ব থাকা অন্তর্বর্তী সরকার কেন তাড়াহুড়ো করল, এ নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালতে। 4 ডিসেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট। আনফরচুনেটলি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছে। আমরা মনে করছি আগেশ্বরের কোনো লোকজনের তাদের তত্ত্বাবধানে তাদের প্রসেসটা কিন্তু এটা আগানো হচ্ছে। এটা যেহেতু একটা রাষ্ট্রের জন্য একটা বড় রকমের নীতিগত সিদ্ধান্ত, সুতরাং পরবর্তী পার্লামেন্ট না আসা পর্যন্ত এই নীতিগত সিদ্ধান্ত আর কেউ নিতে পারবেন না। মানতে নারাজ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। জনস্বার্থে করা রিটের নেপথ্যে অসৎ উদ্দেশ্য দেখছেন তিনি। দিস রিট পিটিশনার যিনি এসেছেন, উনি একজন ফ্যাট ক্যাটের পক্ষে এসেছেন। মানে পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে টাকা পয়সার নিয়ে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন। তার দাবি, জাতীয় স্বার্থ রক্ষা করেই বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয় 2023 সালে আওয়ামী লীগ সরকারের সময়ে। 5 আগস্টের পর দায়িত্ব নিয়ে একই পথে হাঁটছে অন্তর্বর্তী সরকারও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। উন্নত দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক বা রাজনৈতিক সংকট সমাধান কিংবা সম্পর্ক উন্নয়নে লবিস্ট ফার্ম নিয়োগ করে অনেক দেশ। এক্ষেত্রে বাংলাদেশও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য কারবারে একই পথে হাঁটতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা বিশেষজ্ঞরা।
অর্থনীতিবিদদের পরামর্শ, লবিস্ট নিয়োগে সমন্বিতভাবে কাজ করতে হবে সংশ্লিষ্ট দফতরগুলোকে। এছাড়া কার্যকর ভূমিকা রাখতে হবে দূতাবাসগুলোকেও। যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। কনসাল্টিং ফার্ম অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত, এটার ব্যাপারে কিন্তু আপনাকে মার্কেটিং করতে হয়। ইভেন ঋণ আনার ক্ষেত্রেও কিন্তু আপনাকে লবিং করতে হয়। শ্রীলঙ্কায় যেটা হয়েছে, এখন বাংলাদেশ যদি শ্রীলঙ্কার যে মডেলটা আছে ওটা যদি ফলো করে তাহলে এটা মনে হয় না ঠিক হবে। কখনো রাজনৈতিক সংকট উত্তরণ কিংবা সরকারের সমর্থনে বিশ্ব পরাশক্তি মার্কিন মূল্যকে নানাভাবে লবিস্ট নিয়োগ করে বিভিন্ন দেশ। আবার দেশটির সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে সংযুক্ত করতে হয় লবিস্ট ফার্মকে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও ঋণ প্রাপ্তির বাড়তি গতি আনতে বিদেশি ফার্ম নিয়োগের কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বৈশ্বিক নানা সংকটে আশ্বাসের বাণী অনেক সময় থমকে যায় বাস্তবে। তাই স্বল্পমেয়াদে অন্তর্বর্তী সরকার ও দীর্ঘমেয়াদে রাজনৈতিক সরকারের আর্থিক সক্ষমতা শক্তিশালী করতে সমৃদ্ধ বিনিয়োগ খাত, ব্যবসায়িক সুবিধার রীতিনীতি ট্রাম্প প্রশাসন ও মার্কিন ব্যবসায়ীদের মাঝে বিশদভাবে উপস্থাপন জরুরি বলছেন তারা। বাংলাদেশের এখন যে আপনার বিশেষ করে যে আর্থিক খাতে যে একটা বিপর্যয়ের মধ্যে আছে, এই থেকে আপনার কনসালটেন্ট ফার্ম এবং কনসালটেন্ট ছাড়া যারা টেস্টেড আপনার কাজ করেছে, আই থিঙ্ক এটা পারবে না। এই ধরনের সিচুয়েশনে যারা অন্যান্য দেশগুলিকে সাহায্য করেছে সেরকম এক্সপার্টদেরকে নিয়ে কাজ করতে পারলেই বাংলাদেশের জন্য যেটা ভালো হবে সেরকম আপনার করা আর কি, উন্নয়ন পরামর্শক দ্বারা কাজগুলি করা। বিশ্ববাজার বাণিজ্যিক উন্নয়ন নির্ভর করে নীতি কৌশল ও দুদেশের ভারসাম্যপূর্ণ সহযোগিতায়। বাংলাদেশও যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে লবিস্ট নিয়োগে যৌথ পদক্ষেপ নিতে পারে বলছেন অর্থনীতিবিদরা। ওখানে লবিস্ট যারা, এটা তো ফাইন্যান্স মিনিস্ট্রি ঠিক করবে, এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন ঠিক করবে, তারা ঠিক করে আমাদের বাংলাদেশের জন্য পক্ষ হইয়া সে অনেকটা ওকালতি করবে। আমাদের বিভিন্ন গভর্নমেন্টেই স্পন্সার যে ইয়েগুলো আছে, যেমন আমাদের যে বোর্ড অফ ইনভেস্টমেন্ট, এরা আপনার করতে পারে, কিন্তু তারা সহ কেন্দ্রীয় ব্যাংক সহ এটা সমন্বিতভাবে অর্থ মন্ত্রণালয়ের, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি, এই তিনজন একসাথে হইয়া ঠিক করা উচিত। ব্যবসা বাড়াতে দূতাবাসগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ এই অর্থনীতিবিদের। সব এম্বাসিতে আমাদের যে কমার্শিয়াল অ্যাটাচিগুলো আছে, এদেরকে আমি মনে করি যে প্রধান উপদেষ্টা প্রতি মাসে একবার তাদের সাথে মিটিং করা উচিত। এখন তো অনলাইনে মিটিং করতে পারে। আমেরিকান অ্যাম্বাসেডার যেরকম বাংলাদেশে সরকার মতন ঘুরে, সব এম্বাসিগুলো আমাদের এখানে যারা আছে তারা কিন্তু তাদের দেশের বাণিজ্যের জন্য বিভিন্ন অফিসে টুলের মধ্যে যায় পর্যন্ত বসে থাকে, তবুও তার কাজ আদায় করে আনে সে। আমাদের অ্যাম্বাসেডাররা যায় সৈয়দ বংশের লোকের মতন ওখানে বসে থাকে। এটা হলে হবে না তো, এবং আপনাকে ওই ফিল্ডে যেতে হবে। বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারে রফতানি বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল তৈরি, কর কাঠামো সহজীকরণ, ব্যবসা বান্ধব বাণিজ্য নীতি, অভ্যন্তরীণ পরিবেশ স্বাভাবিক রাখায় গুরুত্ব দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 2022 সাল পর্যন্ত একযোগে ব্যাপকভাবে দারিদ্র্য হ্রাস করেছে বাংলাদেশ। তবে যে কোনো সময় দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে প্রায় 6 কোটি 20 লাখ মানুষ। এমন তথ্য উঠে এসেছে বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে। এ অবস্থায় দারিদ্র্য বিমোচনকে টেকসই করতে কর্মসংস্থান তৈরি, প্রবাসী আয় ও কৃষি খাতে জোর দেওয়ার পাশাপাশি বৈষম্য দূর করার পরামর্শ বিশেষজ্ঞদের। 2010 থেকে 2022 একযুগে ব্যাপকভাবে দারিদ্র্য কমেছে বাংলাদেশে। এ সময়ে দারিদ্র্যের হার 37.1% থেকে নেমেছে 18.7%। অর্ধেকের বেশি কমেছে অতি দারিদ্র্যের হার। 2025-এর শেষের দিকে এসে এমন সুখবর দিয়ে বিশ্বব্যাংক আশঙ্কার কথা জানিয়েছে আবারও বাড়তে পারে দারিদ্র্যের হার। দেশের প্রায় 6 কোটি 20 লাখ মানুষ অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য যে কোনো বিপর্যয়ে আবারও দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, যা মোট জনসংখ্যার 1/3। মঙ্গলবার বিকেলে রাজধানীর এক হোটেলে বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন 2025 শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য তুলে ধরে সংস্থাটি। বহু বছর ধরে বাংলাদেশ দারিদ্র্য হ্রাসের সাফল্যের জন্য পরিচিত, কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপট, জলবায়ু ঝুঁকি সহ নানা কারণে বাংলাদেশে 2025 সালে দারিদ্র্যের হার 18.7% থেকে বেড়ে হতে পারে 21.2%। এ সময় দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার শঙ্কা দূর করতে কর্মসংস্থান বৃদ্ধি ও কৃষি খাতে জোর দেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। দারিদ্রতা দূর করতে সমস্যার মূলে যেতে হবে, বিকেন্দ্রীকরণ ও কৃষি খাতে জোর দিতে হবে।
শুধু সংস্কারের কথা বললে হবে না, বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতায় সবার আগে ভাবতে হবে সংস্কার হবে কিভাবে। সামাজিক খাতে সরকার ব্যয় বাড়িয়েছে, তবে উপকারভোগী নির্বাচনে দুর্বলতা রয়েছে উল্লেখ করে বিশ্বব্যাংক বলছে সবচেয়ে দরিদ্র 20% পরিবারের কেবল অর্ধেক সামাজিক সহায়তা পায়। তাই সাম্যতা নিশ্চিতের তাগিদ দেন বিশেষজ্ঞরা। নারীরা কর্মক্ষেত্র থেকে কেন হারিয়ে যাচ্ছে? বৈষম্য দূর করতে নারীদের ক্ষমতায়নে জোর দিতে হবে। নীতি নির্ধারকদের বড় ভূমিকা রাখতে হবে। দেশে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করা ও বৈষম্য দূর করা সবচেয়ে বড় চ্যালেঞ্জের হবে। এদিকে বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে জলবায়ু পরিবর্তনের কারণে 2025 সালের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে দেশের 1,30,00,000 মানুষ। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। সীমান্তবর্তী জেলা রাজশাহীতে চলছে রমরমা মাদক ব্যবসা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরাও পড়েছে অনেকে, তবে জামিনে বেরিয়ে পুনরায় যুক্ত হচ্ছে মাদক ব্যবসায়। মাদক চোরাচালান রোধে সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের পাশাপাশি বাড়ানো হচ্ছে গোয়েন্দা নজরদারি। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী নগরীর হারুপুরে প্রকাশ্যে ফেন্সিডিল বিক্রি করছেন জিল্লুর। দাসপুকুর রেললাইনের উপরে রীতিমতো গাঁজা, ইয়াবা, হেরোইনের দোকান খুলে বসেছে মাদক বিক্রেতারা। ক্রেতা সেজে প্রতিবেদক মাদক ব্যবসায়ীদের কাছে গাঁজা আছে কিনা জানতে চাইলে এক পোটলা গাঁজা হাতে ধরিয়ে দিয়ে টাকা নেয়। ওই এলাকায় র্যাবের মাদকদ্রব্য উদ্ধার অভিযানে অংশ নেয় সময় সংবাদ। র্যাব 5-এর একটি চৌকস দল ছড়িয়ে পড়ে চারিদিকে। এক পর্যায়ে শুরু হয় অভিযানে 6 জন মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক করে র্যাব। জেলায় অন্তত 2 শতাধিক পয়েন্টে প্রকাশ্যে বিক্রি হচ্ছে সীমান্ত পেরিয়ে আসা গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, স্কার্প সহ বিভিন্ন মাদক। র্যাব 5-এর অধিনায়ক জানায় অভিনব কায়দায় মাদক চোরাচালান বেড়েছে। গত বছর র্যাবের তৎপরতায় ধরা পড়েছে 990 জন মাদক বহনকারী ও ব্যবসায়ী। আমাদের কাজ তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, সেটা করে যাচ্ছে এবং এটা আমরা করতে থাকব। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটককৃতরা নানা অজুহাত দেখালেও বিজিবির শীর্ষ কর্মকর্তা জানান মাদক ব্যবসায়ীরা দ্রুত জামিনে ছাড়া পেয়ে যাওয়ায় আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে। গোদাগাড়ী, বাঘা, চারঘাট উপজেলার অন্তত 200টি স্পটে চলছে মাদক বেচাকেনা। অল্প করে আমি কয়েকদিন থেকে নিয়ে এসে একটু ময়লা কাজ করেছে, সারাদিন পর একটু এসে এখানে আড্ডা বসেছিলাম আর কি। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যেত, তাহলে হয়তো আমরা অনেকটা কমিয়ে আনতে পারতাম। আমাদের এই কষ্ট সার্থক হতো। মাদক চোরাচালান রোধে সীমান্তবর্তী থানাগুলোতে নজরদারি জোরদার করা হচ্ছে বলে জানান বিজিবি ও রেঞ্জ পুলিশের শীর্ষ কর্মকর্তারা। 21টা পয়েন্টকে আমরা চিহ্নিত করেছি। অপরাধগুলোকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এই জন্য আমরা আন্তঃজেলা, আন্তঃথানা এবং আন্তঃরেঞ্জ অপরাধ সভা করেছি। জেলায় গত 1 বছরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হয়েছে প্রায় 2500 মাদক ব্যবসায়ী। ধরা পড়েছে বিপুল সংখ্যক ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন সহ বিভিন্ন মাদকদ্রব্য। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ভোরের সময় আরও থাকছে। এটা পানি পড়ে বিল্ডিং যে ছাদ ধসে পড়ার অবস্থা চলে গেছে। শুধু নাপা এবং আপনার ঠান্ডার কিছু ওষুধ আর অ্যান্টিবায়োটিক যেগুলি আছে এগুলি। ভূমিকম্পের মাঝারি ঝুঁকিতে রাজশাহী বিভাগ। 3 দিন এ অঞ্চলে ছোট বা মাঝারি ভূকম্পন বেড়ে যাওয়াকে বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা হিসেবে দেখছেন গবেষকরা। এ অঞ্চলের বেশিরভাগ বসতবাড়ি কাঁচা, এদিকে নগরের 53% ভবন দুর্বল। বড় মাত্রার ভূমিকম্প হলে বসতবাড়ির ক্ষয়ক্ষতির ঝুঁকি বেশি। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। কেন্দ্রস্থল থেকে অনেক দূরে হলেও সাম্প্রতিক ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজশাহী বিভাগের অনেক স্থাপনা আর অবকাঠামো। বড় ক্ষয়ক্ষতি না হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের ভবন হেলে পড়া সহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। দেখছেন যে আমাদের দেওয়াল বরাবর ফাটল ধরেছে এবং এটা গত যে ভূমিকম্প গেল এখানে কিন্তু ফাটলটা অনেক বেড়ে গেছে। এই হলের অবস্থা হচ্ছে একেবারে বিপজ্জনক, কারণ এই হলে প্রতিটা স্টুডেন্ট তার মৃত্যু ঝুঁকি নিয়ে থাকছে। ভূমিকম্পের জন্য মাঝারি ঝুঁকিপূর্ণ এই বিভাগের অধিকাংশ এলাকা। 2023 সালে জার্নালে প্রকাশিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর গবেষণা।
এতে উঠে আসে ১৯৫০ সালের পরে 0 পয়েন্ট থেকে ১০০ কিলোমিটার ব্যাসের মধ্যে ভূমিকম্প হয়েছে 5টি, যার বেশিরভাগই অনুভূত হয়েছে শেষ 10 বছরে। 1885 সালে সিরাজগঞ্জ বগুড়া অঞ্চলে 7 মাত্রার ভূমিকম্প হয়। 1897 সালে 8.7 মাত্রার ভূমিকম্প বগুড়া ও পাবনায় ব্যাপক ক্ষতি ও প্রাণহানি ঘটায়। 1991 সালে নওগাঁ ও রাজশাহী অঞ্চলে 5 এবং 2018 সালে নাটোর রাজশাহীতে 4.5 মাত্রার ভূকম্পন ছিল বড় ঘটনা। 2022 সালে সিরাজগঞ্জে 4.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সবশেষ 2023 সালে কেঁপে ওঠে রাজশাহী। এসব ভূমিকম্পের পরম্পরা বিশ্লেষণ করে গবেষকরা জানান, টেকটনিক প্লেটের সংযোগী স্থলে বহু বছর ধরে বিপুল শক্তি সঞ্চিত রয়েছে। সে কারণে আগামীতে উত্তরাঞ্চলে শঙ্কা বাড়ছে। অতি সাম্প্রতিক সময়ে বড় ধরনের সেই রকম কোনো ভূমিকম্প এই অঞ্চলে হয়নি। তার মানে দিনের পর দিন শুধু শক্তি জমায়িত হচ্ছে। আমরা এইটুকু অনুমান করতে পারি যে এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ অঞ্চল। জনশুমারি ও গৃহগণনার সবশেষ তথ্য মতে বিভাগে মোট বসতবাড়ি 51,28,000, শহরে মাত্র 10,78,000। গবেষণার তথ্য, কাঁচাবাড়ি শতকরা 56%। নগরীতে 53% ভবন নির্মাণজনিত দুর্বলতায় ভূমিকম্প সহনশীল নয়। 34% বাড়ি পুরনো হওয়ায় অনিরাপদ। গবেষকরা বলছেন, এ অঞ্চলে কাঁচা ঘরবাড়ি বেশি হওয়ায় ক্ষতির ঝুঁকিও অধিক। দেখা যাবে এখানে হয়তো 5.5 বা 6.5 মাত্রার ভূমিকম্প না হলেও এর চেয়ে কম হলেও হয়তো এই ধরনের জনপদগুলো বড় ধরনের এখানে ক্ষয়ক্ষতি হতে পারে। কম্পনমাত্রা, ব্যাপ্তি ও ধ্বংসযজ্ঞ বিবেচনায় 1897 সালের ভূমিকম্পকে মহাভূমিকম্প বলছেন গবেষকরা। ওই সময় এই বিভাগে বহু কাঁচা ঘরবাড়ি ভেঙে প্রাণহানি বাড়িয়েছিল। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। শৃঙ্খলিত শহর হিসেবে পরিচিত রাজশাহী এখন পরিণত হয়েছে যানজটের নগরীতে। বিভিন্ন এলাকায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। অটোরিকশা, বাস ও সিএনজির যত্রতত্র পার্কিং, ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা আর ফ্লাইওভার নির্মাণ কাজের কারণেই দুর্ভোগ নগরবাসীর। বিস্তারিত জানাচ্ছেন আলতাফ হোসাইন, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। গৌরহাঙ্গা রেলগেট রাজশাহী মহানগরীর সবচেয়ে ব্যস্ততম সড়কগুলোর একটি। পাশাপাশি অটোরিকশা, বাস ও সিএনজি স্ট্যান্ড, তার উপর চলছে ফ্লাইওভার নির্মাণ কাজ। পুরো এলাকায় চরম বিশৃঙ্খলা। এভাবেই সকাল থেকে রাত পর্যন্ত যানজট নগরবাসীর নিত্যসঙ্গী। বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে লেগে অনেক সমস্যা হয়। হাঁটতে গেলে আপনার কখন বলে আপনার পিছন থেকে একটা বাস চলে আসছে, আপনার বোঝা যায় না। অটোরিকশা গেলা চলছে, অনেক গ্যাঞ্জাম সৃষ্টি করে, যানজট হয়। গাড়ি স্ট্যান্ড করে বসে থাকে রাস্তার মাঝখানে, লড়াচড়া করে না। পুলিশেরা কি কাজে থাকে সেটা আল্লাহ ভালো জানে। ট্রাফিক তারা আগে যে দেখাশোনা করতে এখন সেটা দেখাশোনা করছে না, তারা নীরব থাকছে। একই অবস্থা সাহেববাজার, লক্ষ্মীপুর সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। অব্যাহত নির্মাণ কাজ, দুর্বল ট্রাফিক ব্যবস্থা, অবৈধ ও নিয়ন্ত্রণহীন অটোরিকশার দৌরাত্ম্য যানজট বৃদ্ধির অন্যতম কারণ বলছেন মহানগর পুলিশের মুখপাত্র। রাজশাহীতে দেখবেন প্রচুর পরিমাণ অটোরিকশা চলে। এটি বাংলাদেশের আর কোনো মহানগরী নাই যেখানে এত পরিমাণ অটোরিকশা চলাচল করে। গাড়ি যদি উল্টা পথে চলছে, তাকে আটকালেও কিন্তু পুলিশের সাথে বাকবিতণ্ডতা শুরু করে দেয়। অর্থাৎ মানুষের মাঝে আইন মানার যে প্রবণতা, এটি কিন্তু কম। সিটি কর্পোরেশন বলছে, প্রতিদিন নগরের বাইরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার অনুমোদনহীন অটোরিকশা শহরে ঢুকে পড়ে। এতে যানবাহনের চাপ বেড়ে যায় বহুগুণে। শহরের প্রবেশমুখে একসময় পুলিশের চেকপোস্ট থাকলেও বর্তমানে তা নিষ্ক্রিয়। এ কারণে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। সিটি কর্পোরেশন যে নিয়ম করে দিয়েছে, এই নিয়ম অনুযায়ী যদি রিক্সাগুলি চলাচল করে, তাহলে এই রাজশাহী সিটি কর্পোরেশনে যে যানজটের সৃষ্টি হচ্ছে, এটা হবে না। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী রাশিক এলাকায় বর্তমানে অনুমোদিত অটোরিকশা রয়েছে 8,970টি। এছাড়া চার্জার রিকশা চলাচল করছে 5,019টি। এর বাইরে প্রতিদিন অসংখ্য অবৈধ রিকশা, অটোরিকশা ঢুকে পড়ছে নগরীতে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা, ধানবান্দি, চর রায়পুর সহ বেশ কয়েকটি এলাকার সড়কে বছরের 6 মাসই জমে থাকে ময়লা পানি। এলাকার ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় সামান্য বৃষ্টিতেই দেখা দেয় স্থায়ী জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হয় বাসিন্দাদের। তবে সমস্যাগুলো চিহ্নিত করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের।
রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। শুকনো মৌসুমে সড়কে জমে আছে পানি, তাও আবার ময়লা ও দুর্গন্ধযুক্ত। এসব মারিয়ে চলাচল করতে হয় বাসিন্দাদের, চরম স্বাস্থ্য ঝুঁকিতে তারা। সিরাজগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের একডালা গ্রামের চিত্র এটি। প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিক হয়েও বছরের পর বছর কেটে গেলেও এখানকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার কোনো সংস্কার হয়নি। বছরের ৬ মাসই পানি জমে থাকে রাস্তায়। একই অবস্থা ধানবান্দি, চররায়পুর ও মাহমুদপুর এলাকা সহ আরও বেশ কয়েকটি এলাকার। সামান্য বৃষ্টি হলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে এমন অবস্থা থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এই রাস্তা দিয়ে যদি কোনো অসুস্থ রোগী বা কোনো প্রেগনেন্সি মহিলা যদি যেতে যায়, রাস্তাতে যেতে আরও বেশি সমস্যা হয়ে যায়। এক জিগরে বেশি সময় ধরে যে আমরা দুর্ভোগে আছি রাস্তা ড্রেন নিয়ে, এটা যাতে আমাদের সংস্কার করে দেওয়া হয়। আমাদের ৯ নম্বর এলাকার বাসিন্দার একডালা বোধে সারা বছরই পানি থাকে, 12 মাসই পানির কোনো ব্যবস্থা হচ্ছে না। দীর্ঘদিন যাবত এই রাস্তা অনেকেই বলে যে প্রতিশ্রুতি দিয়ে যায় যে সারবো বলে সারাই হয় না। বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না এই নোংরা পানির ভিতর দিয়ে, তাদের পায়ে গা বছরা হয়। পানির মধ্যে নারী থাকি, গা হয়, মশা ধরে, ডেঙ্গু হয়। আমরা এই রাস্তা কোনো মতে আমরা হেরে দেয় না। তবে যেসব এলাকায় বিভিন্ন সমস্যা রয়েছে তা চিহ্নিত করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। মাস্টার ড্রেনের সাথে লিঙ্ক ড্রেন তৈরি করে এবং রাস্তাগুলো ড্রেনের সাথে সমন্বয় করে সুন্দরভাবে আমরা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আপনারা জানেন আমাদের জিআইজেড প্রকল্প ইতিমধ্যে একনেকে পাশ হয়েছে। সিরাজগঞ্জ পৌরবাসীর দীর্ঘদিনের এই দুঃখ দুর্দশা অচিরেই লাঘব হবে বলে আমি আশা করছি। সিরাজগঞ্জ পৌরসভার 15টি ওয়ার্ডে প্রায় 4.5 লাখ মানুষের বসবাস। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত পড়ে আছে আশ্রয়ণ প্রকল্পের 1.5 শতাধিক ঘর। বসবাস না করায় ময়লা আবর্জনা ও আগাছায় ভরে গেছে প্রকল্প এলাকা। নষ্ট হয়ে গেছে সরকারি অর্থে স্থাপন করা টয়লেট ও টিউবওয়েল। সব নাগরিক সুবিধা থাকার পরেও ঘরে বসবাস না করার বিষয়টি জানা থাকলেও নির্বাক প্রশাসন। জাহাঙ্গীর আলমের তথ্য, ছবিতে রিপোর্ট। ঘর আছে অথচ নেই থাকার মানুষ। টিনের ঘরগুলো 4 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। 2021 সালে শাহজাহানপুরে প্রায় 35 বিঘা সরকারি খাস জমি উদ্ধার করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ করা হয় 220টি ঘর। আশ্রয় প্রকল্প 2-এর প্রত্যেক ব্যারাকে রয়েছে 5টি করে ঘর। বসবাসের সুবিধার জন্য ঘরের সামনে ও পেছনে রয়েছে বারান্দা, গভীর নলকূপ, টয়লেট ও গোসলখানা। তবে বেশিরভাগ ঘরেই ঝুলছে তালা। বসবাস না করায় আগাছা জন্ম নিয়েছে, চুরি হয়ে গেছে যন্ত্রাংশও। কেউ লকুড়ি থিয়েছে, কেউ ধান থুইছে, কেউ পুয়াল থিয়েছে, কেউ নুন্দা থিয়েছে, সবাইকে গোয়াছা। বসবাস করে না হলে ইঁদুর সারপোকা বসবাস করে আর খড়ি। একটা কলেজ মাছ করতো, একটা বল খেলা ফিল্ড করতো, কোনো সরকারি একটা প্রতিষ্ঠান করতো, তাহলে জায়গাটা মানাইতো। অসহায় মানুষগুলো আছে, ঘর পায় না, ঘুরে ঘুরে চলে যাওয়ার কারণ হচ্ছে যে তার কর্মসংস্থান থাকে না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘর পেয়েও বসবাস না করা পরিবারদের বরাদ্দ বাতিল করা হবে, সেখানে পাঠানো হবে ভূমিহীনদের। দূরবর্তী অঞ্চলে হওয়ার কারণে ওখানে থাকতে চাচ্ছে না। তারপরেও আমাদের কাছে যদি কোনো আবেদন করে গৃহহীন, আমরা তখন তাদেরকে ওখানে রেফার করে দিই। সে বিষয়ে আমরা তদন্ত করে যদি এরকম দেখি যে যারা প্রাপ্য না তারাও ঘর পেয়েছে, এরকম যদি বিষয় আমাদের নজরে পড়ে, আমরা তাদের বরাদ্দ বাতিল করব। জেলার আশ্রয় প্রকল্প 2-এর ঘরগুলো নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 4,11,19,000 টাকা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন। ধন্যবাদ নিবিড়। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মনির হোসেন। সংবাদের বার্তা বিভাগের সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজল আর নেই। মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে সজল চিরদিনের জন্য ছবি হয়ে গেছেন। মানে হয় না, মনটা খুব ভালো। প্রতিদিনের মতো অফিসে এসেছিলেন সময় সংবাদের বার্তা বিভাগের সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজল। কিন্তু তার এই আশা যে শেষ কর্মদিবস হয়ে যাবে সদাহাস্যজ্জ্বল সজল নিজেও বুঝে উঠতে পারেননি। মঙ্গলবার সকাল 8টায় প্রোডাকশন কন্ট্রোল রুমে সংবাদ প্রযোজনায় বসলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এক পর্যায়ে অফিসেই মাপা হয় তার প্রেশার।
কিছুটা স্বস্তি বোধ করলে আবারও যোগ দেন কাজে। এরপর সহকর্মীদের সঙ্গে অফিসের ক্যান্টিনেই সারেন দুপুরের লাঞ্চ। অফিস শেষে মগবাজারের বাসায় গেলে ফ্ল্যাটের দরজার সামনে শরীরের ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যান। পরে ভবনের কেয়ারটেকারের সহযোগিতায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানান, হাসপাতালে আনার আগে ম্যাসিভ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। ওনার দরজার সামনে শুয়ে আছে, তাড়াতাড়ি করে আমরা হসপিটালে নিয়ে আসলাম। হাস্যোজ্জ্বল সজল চলে গেছেন, কিন্তু রেখে গেছেন অজস্র স্মৃতি। সজল ভাই তো আসলে ধরেন মাটির মানুষ, আমরা একসাথে কাজ করেছি। সে বড় ভাইয়ের মতো সবসময় স্নেহ করতেন। আসলে ভাবতেই পারতেছি না উনি এই দুনিয়াতে নাই। ও যদি একটু সুস্থ থাকতো, আমরা যদি আসতাম, ও আমাদের দেখে ঠিক হয়ে যেত। ও কাজের ব্যাপারে খুবই অনেস্ট, মানুষ হিসেবে খুব অনেস্ট ছিল। নিজ দায়িত্বের প্রতি সদা নিবেদিত সজল কাজের পাশাপাশি ভালোবাসতেন ছবি তুলতে। সুযোগ পেলেই তুলে ধরতেন নিজের নানান প্রতিভা। সজলের এমন প্রয়াণে শোকাহত সময় পরিবার। সময় সংবাদের প্রাঙ্গণে হয় জানাজা। অশ্রু সজল চোখে শেষবারের মতো তাকে বিদায় জানান সহকর্মীরা। মাজহারুল ইসলাম সজলের প্রতি আমাদের গভীরতম শ্রদ্ধা ও ভালোবাসা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। বাজারে সরবরাহ বাড়লেও কমছে না দামের উত্তাপ। এই মুহূর্তে শহরের বড় বাজার পাইকারি সবজির হাটে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর মোহাম্মদ, কিশোরগঞ্জে শীতের শুরুতেই বেড়েছে সব ধরনের শীতকালীন সবজির সরবরাহ। প্রতিটি বাজারেই লক্ষ্য করা গেছে শীতের সবজি আগের চেয়ে অনেক বেশি আসছে। আমি এখন যে বাজারটিতে আছি এটি কিশোরগঞ্জের বড় বাজার পাইকারি সবজির হাট। এই হাটে আমরা সকাল থেকে এসেছি। এখানে দেখেছি যে দূর দূরান্ত থেকে কৃষকরা তাদের ক্ষেত থেকে, জমি থেকে যে সবজি নিয়ে আসছেন এখানে। কিশোরগঞ্জ সবজির জন্য আসলে প্রসিদ্ধ। কিশোরগঞ্জ সদর সহ পার্শ্ববর্তী করিমগঞ্জ, তারাইল, হোসেনপুর, পাকুন্দিয়া সহ বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ জমিতে সবজির চাষাবাদ হয়। আর এই কৃষকরা যে বিষমুক্ত সবজি, এই সবজি বিভিন্ন বাজারে বিক্রি করে থাকেন। এই যে এখানে যে হাটটিতে এখানে সবজি বিক্রিকে কেন্দ্র করে কৃষক এবং ক্রেতা বিক্রেতার মধ্যে একটা উৎসবের আমেজ, একটা মিলন মেলার মতো দেখা যাচ্ছে। উৎসবের আমেজে এখানে সবজি কেনাবেচা হচ্ছে। তো সবজি আগের গত কয়েকদিনের তুলনায় আজকের বাজারে সবজির সরবরাহ অনেকটাই বেড়েছে। এই বাজারে সিম, ফুলকপি, আলু, গাজর সহ নানা ধরনের সবজির পসরা নিয়ে লোকজন বসেছেন, কৃষকরা এসেছেন এবং সেই সাথে আড়তগুলোতে বেচা বিক্রির ধুম পড়েছে। আমরা দেখেছি কৃষক যারা ক্রেতা বিক্রেতা তারা বলছেন যে এখানে সবজির সরবরাহ আগের চেয়ে বাড়লেও দাম অনেকটা বেশি, এখনো দাম বেশি, যেহেতু শীতের প্রথম সবজি এবং শীতকালীন সবজির সরবরাহ বেশি থাকলেও বাজারে কিন্তু দামটা আসলে অনেক বেশি। আজকে যে বাজারে আমরা যে খোঁজ নিয়ে দেখেছি যে প্রতিটি সবজি আসলে বেশি দামে বিক্রি হচ্ছে এবং পাইকারি বাজারে দাম অনেকটাই চড়া। কাজেই খুচরা বাজারে এর প্রভাব আরো বেশি পড়েছে। আমি তো এখানে আজকে যে সিম 60 থেকে 65 অনেকটাই চড়া, কাজেই খুচরা বাজারে এর প্রভাব আরো বেশি পড়েছে। আমি তো এখানে আজকে যে সিম 60 থেকে 65 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং অন্যান্য যে সবজি আছে সেই সবজিগুলো আসলে বেশি দামে বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা যদি বলছেন যে সরবরাহ 2-1 দিনের মধ্যেই আরেকটি বাড়বে এবং তখন সবজির দাম কিছুটা কমে আসবে। তো কিশোরগঞ্জের বড়বাজার পাইকারি সবজির হাট থেকে আমার কাছে এই ছিল সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জ থেকে। মাদারীপুরের বাজারে কমেছে দেশি মাছের সরবরাহ। এই সুযোগে ইচ্ছে মতো দাম হাঁকিয়ে নিচ্ছেন বিক্রেতা, এতে ক্ষুব্ধ ক্রেতা। মাদারীপুর শহরের পুরান বাজার পাইকারি মাছের আড়ত। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় কেনা বেচা। মাছ কিনতে ভিড় করেন দূর দূরান্তের ব্যবসায়ীরা। কদিন ধরে আড়তে সরবরাহ কমেছে পুকুর, জলাশয় ও বিলের মাছের। এই সুযোগে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। পাইকারিতে মাছের দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ ক্রেতা। বর্তমানে ক্রাইসিস, এমনকি দাম বেশি, আমাদের জন্য ক্রয় ক্ষমতার বাড়া চলে গেছে। মাছের দাম বেশি, মাছ এগুলো খাওয়া সম্ভব না। এগুলো দাম কমলে খাওয়া দেবে। দেশি আগে যেরকম মাছ পাইতাম ওরকম মাছ নাই বাজারে, সব চাষি মাছ।
বিক্রেতারা বলছেন নদ নদীতে কারেন্ট জাল ব্যবহার করায় দেশি মাছের উৎপাদন কমেছে, এর প্রভাব পড়েছে সরবরাহে। নদীর মাছ একদম নাই, খুবই কম, চাইরা দিও না, নদীর রেঁধুব না মাইরালায় এলাকে মাছ হইতে পারে না। দুর্ভিক্ষ চলতে আছে, মাছের কোনো দাম পাই না, কাস্টমার নাই বাজারে। শীত পুরোপুরি তো পড়া দেয় না, শীত পড়া দিলে আপনার দেশাল মাছগুলো বাজারে আমদানি হবে, আমদানি হলে মাছের দামটা কমবে। মাদারীপুরে ৮০টি পাইকারি মাছের আড়ত ও ১৮৬টি খুচরা হাট বাজার রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। আর মাত্র সপ্তাহখানেক বাকি, এরপর শুরু হবে হালি পেঁয়াজের আবাদ। তার আগে পাবনার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে বীজতলা তৈরির কাজ। ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হলে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নেই। সবুজ মোল্লার রিপোর্ট। পেঁয়াজ উৎপাদনের সমৃদ্ধ জেলা পাবনা। জেলার মধ্যে সদর, সুজানগর, সাঁথিয়া ও ঈশ্বরদীতে সবচেয়ে বেশি পেঁয়াজের আবাদ হয়ে থাকে। তবে পেঁয়াজের ভান্ডার হিসেবে খ্যাত গাজনার বিল আধ্যুষিত এলাকা। বিলের পানি নেমে যাওয়ায় চাষিরা ব্যস্ত হয়ে পড়েছেন পেঁয়াজের বীজতলা তৈরিতে। কেউ জমি চাষ দিচ্ছেন, কেউ সেচ ও বীজ ছিটানোর কাজ করছেন। কৃষকরা জানান ৪৫ দিনে বীজ থেকে চারা হলে তা লাগানো হবে জমিতে, পরে সেই চারা থেকে ৩ মাসের মধ্যে হবে পরিপক্ক পেঁয়াজ। তবে বীজ, সার সহ চাষাবাদে আনুষঙ্গিক সবকিছুর দাম বৃদ্ধির পাশাপাশি আমদানি হলে সঠিক দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ১ বিঘাতে মনে করেন দানা দেওয়া যায় ৮ থেকে ১০ কেজি। ১০ কেজি ছাই দানা দিলে পরে মনে করেন ১০০ বস্তা ছাই লাগে। আর ১০০ বস্তা ছাইয়ের দাম মনে করেন যে ১৫০ টাকা বস্তা, তাহলে মনে করেন ১৫,০০০ টাকার ছাই লাগে আর কি। দানার তো দাম বিভিন্ন রকম, এটা আছে মনে করেন ১৫,০০০ টাকা কেজি, ১৫,৫০০ টাকা কেজি। সারের দাম বেশি, লেবারের দাম বেশি। আমরা যারা আগে ৫ বিঘা আবাদ করতাম তারা এখন ৩ বিঘা আবাদ করে 2 বিঘা ছেড়ে দিচ্ছি। এভাবে আমাদের একটু সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। দেখা যাচ্ছে যে পেঁয়াজের অল ওভারে খরচটা আপনার বৃদ্ধি পাবে। বৃদ্ধি পালে কৃষক যদি সিজনের দাম বেশি না পায় তখন তাদের অনেক লস হবে। লস হলে তো পরবর্তী বছরে তারা করতে ইচ্ছুক থাকবে না। কৃষি বিভাগ বলছে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হলে আগামীতে পেঁয়াজের দাম বৃদ্ধির সম্ভাবনা নেই। মুড়িকাটা পেঁয়াজ খুব দ্রুততম সময়ে উত্তোলন হয় এবং এরপরেই চারা পেঁয়াজ রোপণ শুরু হয়। আমার মনে হয় সব সমন্বয় করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার তেমন কোনো কারণ নেই। চলতি বছর জেলায় পেঁয়াজের আবাদের লক্ষ্যমাত্রা ৫৩,৭৫০ হেক্টর জমিতে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৯ লাখ মেট্রিক টন। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। নভেম্বর মাস শেষ হয়ে এলেও নাটোরের চলন বিল ও হালতি বিলের পাড়ের পানি এখনও নামেনি। এতে চলতি মৌসুমে এখনও শীতকালীন ফসল আবাদ করতে পারেনি কৃষক। এবার জেলায় সরিষা, আলু ও কন্দ জাতের পেঁয়াজ উৎপাদন কম হওয়ার আশঙ্কা তাদের। কৃষি বিভাগ বলছে অক্টোবরের শেষের ৩ দিনের অতিরিক্ত বৃষ্টিপাত ও উজানের ঢলের পানির কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আল মামুনের পাঠানো তথ্য, রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। নাটোরের হালতি ও চলন বিলের পাড় দিয়ে প্রতি বছর অক্টোবরের শুরুর দিকে সরিষা, আলু ও কন্দ জাতের পেঁয়াজ রোপণ করা হয়। ডিসেম্বরের শুরু থেকে আলু ও পেঁয়াজ উত্তোলন করে ইরি মৌসুমের বীজতলা তৈরি করেন কৃষকরা। তবে এবার দুইটি বিলের পাড়ের চিত্র ভিন্ন। নলডাঙ্গা, সিংড়া ও গুরুদাসপুর উপজেলার বিলের পাড়ের প্রায় ৪০ কিলোমিটার এলাকায় নভেম্বরের শেষ সপ্তাহেও পানি নামেনি। বিল জুড়ে চলাচল করছে নৌকা। পুরো চলন বিলের পাড়ে রয়েছে কচুরিপানা। সময় না থাকায় নতুন করে শীতকালীন ফসল রোপণ করতে না পারায় প্রায় ২০,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বীজতলা করব, পানি নামছে না। আমরা বীজতলা কবে করবো আর ইরি মৌসুম ধরবো কখন, এইলে আমরা দুশ্চিন্তায়। রসুন, পেঁয়াজ, আলু সব প্লাবিত হয়ে গেছে। আমরা বহু ক্ষতিগ্রস্ত আছি। এখন এই ক্ষতি পোষালিতে আমরা কি করে ভাবে পাচ্ছি না। আমরা বৃষ্টির কারণে নমলা হয়ে যাওয়ার জন্য এখন হয়তো অন্য আবাদ করা লাগবে। কৃষি বিভাগ জানায় অক্টোবরের শেষের ৩ দিন জেলায় গড় বৃষ্টিপাত ছিল ৭৮ মিলিমিটার। এছাড়া উজানের ঢলের কারণে দুটি বিলের পানি বৃদ্ধি পেয়ে শীতকালীন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরি মৌসুম শুরুর আগেই বিলের পানি নেমে যাবে। যে জমিগুলোতে আসলে সরিষা বা এরকম আগাম সবজি করার পরিকল্পনা ছিল সেগুলো কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি কিন্তু দেরি হচ্ছে।
আমাদের হয়তো অনেক ফসল এটা আমরা করতে পারবো, কিন্তু কৃষক কিন্তু প্রাথমিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষাকালে দুটি বিলে প্রায় 24,000 হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে থাকে। বর্ষা শেষে পাড় থেকে পানি নেমে গেলে প্রতি বছর প্রায় 3,000 হেক্টর জমিতে শীতকালীন ফসল আবাদ করেন কৃষকরা। সময় সংবাদ, নাটোর। চড়া রাজধানীর মশলার বাজার। দারুচিনি, এলাচ, লবঙ্গের দাম কয়েক মাস ধরে স্থিতিশীল থাকলেও বছর ব্যবধানে বেড়েছে 35% পর্যন্ত। এমন তথ্যই মিলেছে সরকারি বিপণন সংস্থা টিসিবির পরিসংখ্যানে। তবে কমতির দিকে রয়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। মশলার বাজার এক মাস ধরে বেশিরভাগের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে বছর ব্যবধানে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য, চলতি মাসে 1 কেজি দারুচিনি বিক্রি হয়েছে 480 থেকে 600 টাকায়। এক মাসে এ দর অপরিবর্তিত থাকলেও বছর ব্যবধানে বেড়েছে প্রায় 3%। ঊর্ধ্বমুখী এলাচের দাম এক বছর আগে 3,400 থেকে 4,200 টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 4,800 থেকে 5,500 টাকায়। আর বছর ব্যবধানে 1.2% দাম বেড়ে লবঙ্গ বিক্রি হচ্ছে 1,350 থেকে 1,600 টাকা কেজি দরে। তবে মশলার বাজারে মাসের হিসেবে স্থিতিশীল রয়েছে জিরার দাম। বর্তমানে কেজি বিক্রি হচ্ছে 600 থেকে 750 টাকায়। এক বছরে এই পণ্যের দাম কমেছে প্রায় 5.5% বেশি। চলতি মাসে সবচেয়ে বেশি আলোচনায় ছিল পেঁয়াজের দাম বৃদ্ধি। এক মাসে 46% বেশি বেড়ে মশলা জাতীয় এই পণ্যের দাম ঠেকেছে 100 থেকে 120 টাকায়। তবে গেল বছরের একই সময়ের তুলনায় দাম 10% বেশি কম। কমতির দিকে দেশি রসুনের দাম এক মাসে 8.33% আর বছরে প্রায় 59% দাম কমে বর্তমানে এই পণ্য বিক্রি হচ্ছে 80 থেকে 140 টাকায়। এদিকে এক বছর আগে দেশি আদা 450 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে দাম নেমেছে 140 থেকে 180 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। খসে পড়ছে পলেস্তারা জরাজীর্ণ ভবন। দেশের বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, অবকাঠামোর দৈন্য দশা এবং ওষুধের অপ্রতুলতা নিয়ে খুঁড়িয়ে চলছে এসব ক্লিনিক। এতে সেবা বঞ্চিত হচ্ছেন প্রান্তিকের মানুষ। প্রান্তিক জনগণের সেবা নিশ্চিতে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানায় কর্তৃপক্ষ। অনুপ দত্তের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। খসে পড়ছে ছাদের পলেস্তারা, জীর্ণ ও ধুলামাখা অবস্থায় পড়ে আছে রোগীর বিছানা। সম্প্রতি ক্লিনিকের বৈদ্যুতিক ফ্যান খুলে পড়ে আহত হয়েছেন সেবা নিতে আসা এক রোগী। গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা কমিউনিটি ক্লিনিক যেন পরিত্যক্ত কোনো ভবন, যে কোনো মুহূর্তে আবারও ঘটতে পারে বড় দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে একজন হেলথ কেয়ার প্রোভাইডার চিকিৎসা দিচ্ছেন কোনো রকম। ঔষধ সংকটের কথা স্বীকার করে তিনি বলছেন, বারবার জানালেও আসে না প্রয়োজনীয় তথ্য। এমনকি ডায়াবেটিক্স পরীক্ষার কিটও নেই এই স্বাস্থ্য ক্লিনিকে। মিটার ব্রাস্ট হয়ে গেছে, তারপরে 2টা ফ্যান নষ্ট হয়ে রয়েছে। তারপরে আমি আসার একটু আগেই ঘটনা ঘটছে, আমি যদি থাকতাম তাহলে তো অবস্থা খারাপই ছিল। প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিতে 1998 সালে সারা দেশে প্রতিষ্ঠা হয় 14,000-এর বেশি কমিউনিটি ক্লিনিক, যেখানে বর্তমানে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ প্রায় 25 ধরনের রোগের সেবা পাওয়ার কথা বিনামূল্যে। তবে বাস্তবতা হলো, একদিকে ক্লিনিকগুলো যেমন ঝুঁকিপূর্ণ, আবার নেই পর্যাপ্ত ঔষধের সরবরাহ। আমাদের সেবা দিতে গিয়ে যেটার সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হলো আমাদের ওষুধ এর পরবর্তীতে সাপ্লাইয়ের স্বল্পতা আছে, ওষুধ আমরা ওইভাবে পাচ্ছি না। যারা সেবা নিতে আসে, যে পরিস্থিতি আপনার হচ্ছিল ভেঙে ভেঙে পড়ছে, এখন দেখা গেল যে নিচের থেকে ভেঙে পড়ে গেল, বা আবার দেখা গেল উপর থেকেই আপনার ভবন ধসে গেল, তখন তো আমি সহ বা যারা সেবা গ্রহীতা যারা আসবে তারা সহ তো আপনার খুব বিপদের ভিতরে পড়ে যাবে। সেবা দিতে গেলে ওষুধের যে ঘাটতি, এই ঘাটতিটা তো আমাদের যতটুকু পরিমাণ ওষুধ দেয় সেই ওষুধের তুলনায় আমাদের রোগীর পরিমাণ হলো বেশি। চিকিৎসার কাঙ্ক্ষিত পরিবেশ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন সেবাগ্রহীতারা। বেহাল অবস্থা, রাস্তার অবস্থা খারাপ, এটা পানি পড়ে বিল্ডিং যে ছাদ ধসে পড়ার অবস্থা চলে গেছে। চিকিৎসা যে ওষুধগুলি পাওয়া যায় শুধু না পাওয়া এবং আপনার ঠান্ডার কিছু ওষুধ আর অ্যান্টিবায়োটিক যেগুলি আছে এগুলি পাওয়া যায় না। এরকমভাবে আসলে এক এক সময় এক এক ওষুধ পাওয়া যায় না, তারপর আবার নেওয়া যায়। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের একজন পরিচালক বলছেন, নতুনভাবে ঢেলে সাজাতে বেশ কিছু পরিকল্পনা ইতোমধ্যে পাঠানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। কমিউনিটি ক্লিনিক যেগুলো আমাদের একদম পুরনো
সেগুলো পুনর্নির্মাণ করা হবে। আবার যেগুলো একটু মেরামত করলেই চলবে সেই ধরনের যে মেরামতের জন্য, এবং কিছু কিছু যা নতুন নতুন যেখানে প্রপোজাল আছে সেইটারও আমরা তালিকা করে কিন্তু আমরা উপস্থাপন করেছি। মানুষের দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে 1998 সালে তৎকালীন সরকার এই কমিউনিটি ক্লিনিকগুলো প্রতিষ্ঠা করে। বর্তমানে এখানে 20 থেকে 25 ধরনের ওষুধ পাওয়া যাওয়ার কথা থাকলেও মিলছে যৎসামান্য, কোথাও কোথাও তাও পাওয়া যাচ্ছে না। প্রান্তিক মানুষের প্রত্যাশা এই প্রতিষ্ঠানগুলোর দিকে সরকার নজরদারি বাড়াবে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। উত্তরের জনপদে বাড়ছে শীতের দাপট। এই মুহূর্তে নীলফামারীর সৈয়দপুরে আছেন রিপোর্টার শাকির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, নীলফামারী হলো বরাবরের মতন একটি শীত প্রধান এলাকা। হিমালয়ের পাদদেশের একটি এলাকা হলো নীলফামারী, যার ফলে এখানে বরাবরই শীত খুব বেশি থাকে। কিন্তু বর্তমানে এখানে শীতের প্রকোপ তেমনভাবে এখনও পড়েনি। শীত সেই এখনও এমনভাবে পড়েনি যাতে মানুষ একেবারে শীতে কাবু হয়ে যেতে পারে। বর্তমানে নীলফামারীতে তাপমাত্রা হচ্ছে, সর্বনিম্ন তাপমাত্রা চলছে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কুয়াশারও পরিমাণ কিন্তু খুবই কম। এখানে সন্ধ্যার পর থেকে শীত নামা শুরু করে এবং এই শীত ভোরবেলা পর্যন্ত থাকে। ভোরবেলার দিকে কিছুটা শীত থাকে এবং সেখানে কুয়াশারও প্রকোপ থাকে, যেটি 800 থেকে 1000 মিটার দৃষ্টিসীমার মধ্যে কুয়াশা থাকে। এখন দেখছেন যে এখানে কুয়াশা একেবারেই নেই। আমরা আবহাওয়া বিভাগের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে লঘুচাপের কারণে এখানে কিন্তু আকাশ পরিচ্ছন্ন থাকে, যার ফলে সূর্যের তাপ প্রখরতা কিন্তু একটু বেশি। এই সূর্যের প্রখরতা বেশি থাকার কারণে এখানে কিন্তু মিশ্র আবহাওয়া বিরাজ করছে। সন্ধ্যা থেকে ভোরবেলা পর্যন্ত শীত, তারপরে 10টার পর থেকে দেখা যায় যে সূর্যের তাপের কারণে গরম বাড়তে থাকে। এই মিশ্র আবহাওয়ার কারণে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের শীতজনিত রোগ, যারা শীতের অ্যালার্জির ভোগেন তারা কিন্তু এই মিশ্র আবহাওয়ার কারণে শীতজনিত রোগের প্রকোপটা কিন্তু নীলফামারীতে বেশি হচ্ছে। এখানে আমরা এখানকার ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই মিশ্র আবহাওয়ার কারণে যে শীতজনিত রোগ বাড়ছে, এজন্য আমরা জনগণকে বা যারা আমাদের কাছে আসছে তাদেরকে সতর্ক করছি যে গরম কাপড় পরিধান করতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে এই শীত থেকে। এই ছিল আমার কাছে নীলফামারী থেকে শীত নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নীলফামারী থেকে। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনের মাওলানা ভাসানী মিলনায়তনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। বলেন, অনেকে ধর্মকে ব্যবহার করে ব্যবসা করছে, ইসলামের নাম ভাঙিয়ে রাজনীতি করছে। বুলু দাবি করেন, বিএনপির 31 দফায় আগামী 100 বছরের মুক্তির সনদ। ধর্মকে ব্যবহার করে গ্রাম দেশে, আমি যেখান থেকে ভোট করে আমি যাই, গ্রামে যাই, বিভিন্ন জেলায় আমার দায়িত্ব একটি বিভাগ আছে, সেখানেও যাই। সবাই বলে একটি সকালবেলা কিছু মহিলা আসে, বেহেশতের টিকিট দিয়ে যায়, বলে যে অমুক মার্কায় প্রতীকে ভোট দিলে আপনি বেহেশতে চলে যাবেন। এই যে বেহেশতের টিকিট দিচ্ছেন, বেহেশতের টিকিট তো আল্লাহ রসুলও দিতে পারে না। আজকে যে নির্বাচন হবে, এই নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই। ধানের শীষ যদি জয়লাভ করে তাহলে বাংলাদেশ জয়লাভ করবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের চেয়ে বেশি প্রস্তুতি নিতে হবে নির্বাচন কমিশনকে। রাজনৈতিক দলগুলোকেও শক্তিশালী ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এম মুর্শিদ। মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সরকার বলেছে সরকার প্রস্তুত, নির্বাচন কমিশন বলেছে নির্বাচন কমিশন প্রস্তুত। আমাদেরকে বিশ্বাস করতে হবে, আস্থা রাখতে হবে। এই কাজটা সুন্দরভাবে করতে হলে সবচাইতে বড় দায়িত্ব কার? রাজনৈতিক দলগুলোর। তাদেরকে গণতান্ত্রিক আচরণ, সহনশীলতা এবং সুন্দরভাবে সঙ্গতভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। লক্ষ্মীপুরে লঞ্চ ঘাটে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রামগতির আলেকজান্ডার লঞ্চ ঘাটে আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজি চলছে এমন খবরে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় হাতে নাতে আটক করা হয় আসম আব্দুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম নয়ন এবং তার 2 সহযোগী আহাদ হোসেন ও ইকবাল হোসেনকে। এই ঘটনায় রাতেই রামগতি থানায় একটি মামলা করা হয়েছে। রাজশাহীতে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে অবৈধভাবে পুকুর ভরাট কার্যক্রম। নেওয়া হয়েছে পুকুরটি খননের উদ্যোগ। মঙ্গলবার বিকেলে নগরের মোল্লাপাড়ায় বিভাগীয় কমিশনারের নেতৃত্বে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর ও পুলিশ। বন্ধ করা হয় পুকুর খনন। জানায় সম্প্রতি জমির মালিক খায়রুল ইসলাম খোকন ও মাহমুদুল হাসান অবৈধভাবে পুকুরটি ভরাট শুরু করলে চালানো হয় অভিযান। যে বালি দিয়ে পুকুরটি ভরাট করা হয়েছিল তা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। সেই টাকা দিয়েই মেটানো হবে পুনরায় পুকুর খননের খরচ। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এখানে একটি পুকুর ভরাট হচ্ছিল। আমাদের আমরা সংবাদ পাওয়ার পরে আমাদের বিভাগীয় কমিশনার স্যার এবং ডিসি স্যার আমাদের নির্দেশনা দিয়েছেন এটা বন্ধ করার জন্য, এবং স্যারদের নির্দেশনা মোতাবেক আমরা সাথে সাথে এসে আমরা এক্সকাভেটর সহ আমরা পুকুরটি পুনঃখনন করার জন্য আমরা এখানে এসেছি এবং কাজ চলমান। আপনারা এখানে স্পটে আসার পর দেখেছেন যে কাউকে আমরা পাইনি যে যাদের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। তো যেহেতু আমরা স্পটে কাউকে পাইনি, সেক্ষেত্রে আমরা নিয়মিত মামলা দায়ের করব যাদের নামে জমির মালিকানা রয়েছে তাদের বিরুদ্ধে, এবং আমরা প্রত্যেকটি পুকুরের বিষয়ে আমরা একই সিদ্ধান্ত আমাদের। মোংলায় লিয়াকত মাঝি নামে এক ব্যক্তির মৃত্যুর কারণ জানতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে মোংলা শ্রমিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের কর্মকর্তারা। এর আগে 2024 সালের 28 নভেম্বর নিজ বাড়িতে জমির সীমানা নিয়ে সেলিম হোসেন মাঝি পরিবারের সঙ্গে প্রতিবেশী আবুল কালাম হাওলাদারের সংঘর্ষ ও ঘরে আগুনের ঘটনা ঘটে। এর 4 দিন পর খুলনায় চিকিৎসাধীন অবস্থায় লিয়াকতের মৃত্যু হয়। পরে স্বজনরা পুলিশকে না জানিয়ে ময়না তদন্ত ছাড়াই তাকে দাফন করেন। তদন্তের স্বার্থে পুলিশের আবেদনের পর লিয়াকত মাঝির মরদেহ কবর থেকে তোলার অনুমতি দেন আদালত। পশ্চিমা নিষেধাজ্ঞার হুমকির মুখেই পরমাণু ইস্যুতে আলোচনা করতে ফ্রান্স সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই সফরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতা নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে রাশিয়া ইরানকে পরমাণু অস্ত্র সরবরাহে আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরানের রাজধানী তেহরান সহ দেশজুড়ে 300 অজ্ঞাতনামা শহীদকে স্মরণেই এই বিশাল শোকযাত্রা। 1980 সালের ইরান ইরাক যুদ্ধের সময় প্রাণ হারান তারা। সোমবার অনুষ্ঠিত শোকযাত্রায় সামরিক কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য ও সাধারণ মানুষ অংশ নেন। 8 বছরের সেই যুদ্ধে ইরানের 2 লাখের বেশি মানুষ নিহত বা নিখোঁজ হন। এদিকে প্যারিসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। বুধবার প্যারিস সফরে যাবেন আব্বাস আরাকচি। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট জানান, এই সফরের উদ্দেশ্যই হল ইরানকে আবারও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতায় ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের অচলাবস্থায় থাকা পরমাণু আলোচনায় কূটনৈতিক গতি আনা। বৈঠকে ইরানে আটকে থাকা 2 ফরাসি নাগরিকের বিষয়টিও তুলে ধরার কথা জানান তিনি। এর মধ্যেই মস্কো তেহরানকে পরমাণু অস্ত্র দিতে আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের এক আইন প্রণেতা। বলেন, পারমাণবিক অস্ত্র রোধ চুক্তি থেকে ইরানের প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন জানাবে চীন ও রাশিয়া। এই পদক্ষেপ তেহরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা আরও বাড়াবে বলে জানান তিনি।
রাইসা জান্নাত, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে, এতে কেউ হতাহত হয়নি। স্থানীয় সময় রোববার ভোর 4:35 দিকে মালদো-রি দ্বীপের কাছে দুর্ঘটনায় পড়ে রিপার ড্রোনটি। দক্ষিণ কোরিয়ার কাছে কর্মরত ইউনিটের নিয়মিত মিশনের অংশ ছিল এটি। পশ্চিম প্রশান্ত মহাসাগরে উপস্থিতি বাড়াতে এই ইউনিট গঠন করেছে ওয়াশিংটন। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বলছে, মানবচালিত বিমানের তুলনায় এই ড্রোনগুলোর দুর্ঘটনা 15% বেশি। এ কারণে ড্রোনটি নিরাপত্তার রেকর্ড নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। সর্বশেষ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে মার্কিন বিমান বাহিনী। ইথিওপিয়ার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ধোঁয়ায় বিপর্যস্ত আকাশপথ। সতর্কতা জারি করে মঙ্গলবার একাধিক ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া ও এয়ার আলাস্কা। ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরি রোববার প্রথমবারের মতো রেকর্ড পরিমাণ অগ্নুৎপাত হয়। এর ধোঁয়া ও ছাই উঠে যায় প্রায় 14 কিলোমিটার উঁচুতে। এরপরই ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা সব এয়ারলাইন্সকে সতর্কতামূলক নির্দেশনা দেয়। এয়ার ইন্ডিয়া তাদের কিছু বিমানকে জরুরি পরীক্ষা করার জন্য একাধিক ফ্লাইট বাতিল করে। এদিকে এয়ার আলাস্কা ও জেদ্দা, কুয়েত ও আবুধাবি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে বহু ফ্লাইট স্থগিত করেছে। আইএমডির পূর্বাভাস জানায়, আগ্নেয়গিরির ধোঁয়া বর্তমানে চীনের দিকে এগোচ্ছে এবং মঙ্গলবারের মধ্যে ভারতের আকাশ স্বাভাবিক হয়ে আসবে। ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপে 5.9 মাত্রার ভূমিকম্প। জার্মান গবেষণা সংস্থা জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে। আতঙ্কে রাস্তায় নেমে আসেন অনেকে। স্থানীয় সময় মঙ্গলবার মিন্দানাও দ্বীপে আঘাত হানা ভূমিকম্পটির কারণে এলাকা জুড়ে তীব্র কম্পন অনুভূত হয়েছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত পাওয়া না গেলেও স্থানীয় সময় বিকেলের এই ভূমিকম্পে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে নিরাপত্তার খোঁজে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইতালির অভিবাসন নীতিতে আসছে বড় ধরনের পরিবর্তন। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ফ্যামিলি ভিসার ক্ষেত্রে স্বামী, স্ত্রী কিংবা সন্তান ছাড়া বৃদ্ধ বাবা মাকে ইতালিতে আনা যাবে না বলে আইন অনুমোদন করেছে। এই সিদ্ধান্তের খবরে প্রবাসী বাংলাদেশিরা হতাশা প্রকাশ করেছেন। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালিতে বসবাসরত বাংলাদেশি সহ বিদেশিরা তাদের স্বামী, স্ত্রী, পুত্র কন্যার পাশাপাশি বাবা মাকেও দেশটিতে আনার সুযোগ ছিল প্রচলিত আইনে। তবে সেই আইন সংশোধিত হওয়ার কারণে এখন থেকে ইতালিতে শুধুমাত্র বিবাহিত স্বামী, স্ত্রী এবং তাদের নাবালক সন্তানরাই যেতে পারবেন। ডানপন্থী রাজনৈতিক দল লেগা নর্থ প্রস্তাবিত সংশোধনী বিলটি 131-75 ভোটে পাশ হয়েছে। একই সঙ্গে পারিবারিক পুনর্মিলনের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র নুলা ওস্তা ইস্যু করার সময়সীমা 90 দিন থেকে বাড়িয়ে 150 দিন করা হয়েছে। ইতালি প্রবাসী বাংলাদেশিরা হতাশা ব্যক্ত করে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। নিম্নকক্ষে যে আইনটি পাশ হয়েছে এটি আমাদের প্রবাসীদের জন্য একটি দুঃখজনক ব্যাপার, কারণ এটি যদি চূড়ান্ত হয়ে যায় পরবর্তীতে আমরা আমাদের বৃদ্ধ মা বাবাকে ইতালিতে আনতে পারবো না। বাবা মা যারা আছে তাদেরকে নিয়ে আমরা নিয়ে আসার জন্য চাচ্ছি, কিন্তু এটা ভবিষ্যতে আনা যাবে না। এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের জন্য দুঃখজনক। এই আইনটা প্রবাসীদের বিরুদ্ধে যাচ্ছে। আমরা বাবা মাকে আনতে পারবো না, এটা হয় না। আমরা এখানে কাজ করি, ব্যবসা করি, ট্যাক্স দেই। এছাড়া 2028 সাল পর্যন্ত 10,000 বিদেশি কর্মীকে কোটা বহির্ভূত প্রবেশের সুযোগ দেয়া হবে, যারা মূলত সমাজসেবা ও স্বাস্থ্যসেবা খাতে নিযুক্ত। গ্যাজেট আকারে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আইনটি কার্যকর হবে। সময় সংবাদ, ইতালি। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে চট্টগ্রামে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টি-20 সিরিজ। বাকি 2 ম্যাচ 29 নভেম্বর ও 2 ডিসেম্বর। 3 ম্যাচ সিরিজ সামনে রেখে সাগরিকায় প্রথম দিনের অনুশীলনে বেশ সিরিয়াস ছিল স্বাগতিকরা। 2 ম্যাচ টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করায় বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। যদিও সংক্ষিপ্ত ফরম্যাটে আগ্রাসী ক্রিকেট খেলে ঘুরে দাঁড়াতে চাইবে আইরিশরা। টানা 4টি সিরিজ জেতার পর ঘরের মাঠে কদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20তে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। তাই সতর্ক থাকতে হচ্ছে লিটনের দলকে। টি-20 বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির বিষয়টিও মাথায় রাখছে ফিল সিমন্সের শিষ্যদের।
অবশেষে বিপিএল নিয়ে কাটতে শুরু করেছে অনিশ্চয়তা। আগামী 30 নভেম্বরই হবে নিলাম। ব্যাংক গ্যারান্টির 10 কোটি টাকা দেওয়ার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় পেয়েছে নতুন যুক্ত হওয়া নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি। যদিও রাজশাহী ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি দেয়নি ব্যাংক গ্যারান্টির টাকা। বিসিবি সূত্রের খবর, দ্রুতই সম্পন্ন করা হবে আইএমজির সঙ্গে চুক্তি। 19 ডিসেম্বর সিলেটে মাঠে গড়াবে 12তম আসর। ফাইনাল হবে আগামী বছরের 23 জানুয়ারি। চলেছে দফায় দফায় আলোচনা, ছিল অনিশ্চয়তাও। বিপিএলের 12তম আসর মাঠে গড়াবে নাকি থেমে যাবে টেবিলের আলোচনায়। তবে অবশেষে চূড়ান্ত হওয়ার পথে সবকিছু। 6 দল নিয়েই হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। টুর্নামেন্ট নিয়ে এসেছে নতুন বেশ কিছু সিদ্ধান্ত। বিসিবির বেঁধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে 5 ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার পরও বেড়েছে আরও একটি দল। ক্রিকেটারদের চাওয়াতে নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করা হয়েছে বিপিএলে। কারণ দল বেশি থাকলে বেশি সুযোগ পাবে লোকাল ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজি ফির 2 কোটি টাকা পরিশোধ করেছে দলটি। দেশ ট্রাভেলস ব্যাংক গ্যারান্টির 10 কোটি অর্থ দিতে সময় পেয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। ক্রিকেটারদের পারিশ্রমিক নিশ্চয়তায় বিপিএলের ইতিহাসে এবারই প্রথম ব্যাংক গ্যারান্টির জন্য এত চাপ দিচ্ছে বিসিবি, যার কারণে দফায় দফায় পেছানো হয়েছে নিলামের সময়। যদিও ক্রিকেট পাড়ায় গুঞ্জন, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ছাড়া 10 কোটির ব্যাংক গ্যারান্টি দেয়নি কোনো দল। তবে কিছু ফ্র্যাঞ্চাইজি পুরো অর্থ না দিলেও দিয়েছে আংশিক, যা দিয়ে ক্রিকেটারদের পেমেন্টের দায়ভার কাঁধে নিয়েছে বিসিবি। মাঝে গুঞ্জন ওঠে স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি থাকবে না বিপিএলে, যদিও সেটাও সমাধানের পথে। দুদিনের মধ্যেই চুক্তি সম্পন্ন করা হতে পারে আইএমজির সঙ্গে। 2 দফা পরিবর্তনের পর গুঞ্জন ওঠে এবারও হয়তো ড্রাফটের পথে হাঁটবে বিসিবি। কিন্তু এখন পর্যন্ত নিলামের সিদ্ধান্তেই অটল বিপিএল গভর্নিং কাউন্সিল। 30 নভেম্বর রাজধানীর এক 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হবে অকশন। খুব শিগগিরই প্রকাশ করা হবে তালিকা। এবার সিলেটে শুরু হবে বিপিএল। 19 ডিসেম্বর জমকালো আয়োজনে মাঠে গড়াবে 12তম আসর। উদ্বোধনে থাকবে নানা চমক। যদিও গেলবার প্রায় 4 কোটি টাকা দিয়ে পাকিস্তানি গায়ক রাহাত ফতে আলী খানকে বিপিএল এর উদ্বোধনে আনায় সমালোচনা হয়েছে অনেক। তবে এবার প্রাধান্য পাবেন দেশি শিল্পীরা। 23 জানুয়ারি মিরপুরে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিপিএল এর 12তম আসর। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে দেশ ট্রাভেলসের মালিকানায় নতুন দল হিসেবে অনুমোদন পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবার মতো দল পাওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে জেলার ক্রিকেটার ও সমর্থকরা। শুধু ফ্র্যাঞ্চাইজি নয়, নোয়াখালীকে বিপিএলের ভেন্যু হিসেবেও দেখার আশা জেলা ক্রীড়া সংস্থার। সেই সঙ্গে জেলার অবকাঠামোগত উন্নয়ন ও নিয়মিত খেলাধুলার আয়োজনের দাবি জানিয়েছেন তারা। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 19 ডিসেম্বর মাঠে গড়াবে ধুমধারাক্কা ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। 12তম বিপিএল এর শুরুতেই একের পর এক চমক দিয়েছে বিসিবি। 3 দফা পিছিয়েছে নিলামের সময়। 5 দল নিয়ে আসর শুরুর কথা থাকলেও শেষ সময় ইউটার্ন গভর্নিং কাউন্সিলের। আসছে নতুন দল। দেশ ট্রাভেলসের মালিকানায় 12তম বিপিএল এর নতুন দল হিসেবে অনুমোদন পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী প্রতিটি বিভাগে বিপিএল এর দল থাকলেও আক্ষেপ ছিল নোয়াখালী জেলার। এবার প্রথমবারের মতো দল পাওয়ার খবরে আনন্দের জোয়ারে ভাসছে জেলার ক্রিকেট প্রেমী ও ক্রিকেটাররা। একই সঙ্গে নোয়াখালীতে অবকাঠামো উন্নয়ন ও নিয়মিত খেলার দাবি জানিয়েছেন তারা। নোয়াখালী নিয়ে যে মানুষ যে ক্রেজটা থাকে বা নোয়াখালী বলতে যে হাইপটা ক্রিয়েট হয়, সেটাও আশা করি এই বিপিএল এর মাধ্যমে, এই ক্রিয়াঙ্গনের মাধ্যমে হবে। থ্যাঙ্কস টু বিসিবি যে তারা নোয়াখালীকে একটা গ্রেট অপরচুনিটি করে দিয়েছে। যেহেতু টিমটা পাইছে, এটা আমাদের সবার জন্য গর্বের ব্যাপার অবশ্যই। সাথে যদি আমাদের ক্রিকেটের দিকে যদি তারা ফোকাস রাখে, একটা ধরেন একটা হান্টিং প্রোগ্রাম যদি যায়, তাহলে আমার মতে আমাদের জেলার জন্য ভালো হবে, প্লেয়ারদের জন্য ভালো হবে। আমরা আশা করব যে এই বছর একই সাথে দলের সাথে যেন নোয়াখালীর সম্মানটা ভালোভাবে ধরে রাখতে পারে, সেদিকটা যেন ফোকাস করা হয়। নোয়াখালী জেলার নামে বিপিএল এর দল দেয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন তারা। আগামীতে ইনশাল্লাহ আশা করি নোয়াখালী ভালো রেজাল্ট করবে এবং সেই অনুযায়ী আপনার নোয়াখালীতে ক্রিকেটটা এগিয়ে যাবে। সেজন্য আমি বোর্ড সভাপতির কাছে অনুরোধ করব নোয়াখালীর দিকে একটু তাকানোর জন্য। শুধু ফ্র্যাঞ্চাইজি নয়, নোয়াখালীতে বিপিএল এর ভেন্যু করারও দাবি জানিয়েছেন তারা। আমাদের এই জায়গাতে একটা প্রত্যাশা থাকবে, আমাদের আনন্দ আরো কয়েকশো গুণ বেড়ে যাবে যদি আমরা আমাদের হোম ভেন্যুতে আমরা আমাদের নোয়াখালীর খেলাগুলো এখানে দেখতে পারি। তো সেই জায়গা থেকে আমরা আহ্বান করবো যে আমাদের এই যে হোম ভেন্যুটা আছে নোয়াখালীতে শহীদ বুলি স্টেডিয়াম, এটাকে যেন প্রস্তুত করা হয়। বিপিএল এর 12তম আসরে নোয়াখালী সহ অংশ নেবে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগং রয়্যালস।
সময় সংবাদ, নোয়াখালী। এবার নারী ফুটবলের খবর। মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতির জন্য এবার ত্রিদেশীয় সিরিজ দিয়ে দীর্ঘ এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে নারী ফুটবল। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দুই দলের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী কোচ পিটার বাটলার। আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে হাইলাইন ডিফেন্স নিয়ে খেলার পরিকল্পনা কোচের। তবে বাংলাদেশকে সমীহ করছে মালয়েশিয়া। বর্তমান বাংলাদেশ দল শক্তিশালী বলেও মন্তব্য করেন মালয়েশিয়া কোচ। জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। হাসি মুখে তিন দলের অধিনায়ক। দীর্ঘ এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দলের খেলা। মিশন অস্ট্রেলিয়ার কঠিন চ্যালেঞ্জ নেয়ার আগে শক্ত দুই প্রতিপক্ষকে নিয়ে ঘরের মাঠে লাল সবুজের প্রস্তুতির মিশন। অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্বে মাঠে নামার আগে আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেয়ার মিশন আফিদাদের। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে লাল সবুজ মাঠে নামবে মালয়েশিয়ার বিপক্ষে। মালয়েশিয়ার সঙ্গে র্যাঙ্কিংয়ের পার্থক্যটা মাত্র 12, তবে সেই ব্যবধান মাথায় রাখতে চান না কোচ পিটার বাটলার। অভিজ্ঞ আর তরুণদের মিশেলে গড়া দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ। ঋতুপর্ণা আফিদাদের নিয়ে হাইলাইন ডিফেন্স লাইন নিয়ে খেলার পরিকল্পনা ব্রিটিশ কোচের। এর আগে থাইল্যান্ডের বিপক্ষে একই কৌশলে খেলে ভুগতে হলেও একই স্ট্র্যাটেজিতে চোখ কোচের। তবে মালয়েশিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচে জয়ের সুখস্মৃতি আছে লাল সবুজের, তাই ঘরের মাঠে জয়েই শুরুর প্রত্যাশা। র্যাঙ্কিং অনেক কিছু আড়াল করতে পারে এবং আমি বিশ্বাস করি র্যাঙ্কিং কোনো বিষয় নয়। আমি কোনোভাবেই আমার পরিকল্পনা থেকে সরে আসব না। মেয়েরা ভালো খেলছে, তাই হাইলাইন ডিফেন্স নিয়ে সমালোচনা হলেও এটা এই দলের জন্য গুরুত্বপূর্ণ। সম্প্রতি আমরা থাইল্যান্ডের বিপক্ষে ভিন্ন ধাঁচের ফুটবল খেলেছি। ভালো প্রস্তুতি ছিল। অস্ট্রেলিয়াতে আমাদের পুরোপুরি ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সেখানে যেতে পারাও একটা সাফল্য। মালয়েশিয়া ভালো দল, তাদের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবো আমরা। আন্ডার 20 কোয়ালিফাই করছি, তারপরে সিনিয়র টিমেও এশিয়া কাপে কোয়ালিফাই করেছি। তো এর সাথে অবশ্যই ভুল ত্রুটি থাকবে সবকিছুতে। তো ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে যেন এই ভুলগুলো না হয় সেভাবে করার চেষ্টা করতেছি। এদিকে বর্তমান বাংলাদেশ দল নিয়ে প্রশংসা করলেন মালয়েশিয়া কোচ। লাল সবুজের বিপক্ষে অতীত পরিসংখ্যান পক্ষে না থাকলেও জিততে চায় তারা। বাংলাদেশ দল নিয়ে ভালো হোমওয়ার্ক করেছে দলটা। নিজেদের দলে ইউরোপের লিগে খেলা ফুটবলার থাকায় জয়ের লক্ষ্য মালয়েশিয়া কোচ জোয়েল কর্নেললির। ত্রিদেশীয় সিরিজের আগে 15 দিনের একটা ক্যাম্পও করেছে তারা। এই টুর্নামেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সি গেমসের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট আমাদের খেলতে হবে। এ কারণে এখানে শক্তিশালী দলের বিপক্ষে খেলা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা র্যাঙ্কিংয়ে 74তম স্থানে আছি, তবে আমরা বাংলাদেশকে জানি অনেক তরুণ খেলোয়াড় নিয়ে ওরা শক্তিশালী দল। আশা করি টুর্নামেন্টটা আমরা উপভোগ করতে পারবো। দু দলের শেষ 3 বারের দেখায় 2 জয় নিয়ে এগিয়ে আছে বাংলাদেশ। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হবে বেলা 12টায়। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে তিমুর লেস্তেকে 5-0 গোলে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে লাল সবুজ ঝড়ে উড়ে যায় ব্রুনাই। এবার শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য গোলাম রাব্বানি ছোটনের দলের। 6 দলের গ্রুপে বাংলাদেশের শেষ 2 ম্যাচ, প্রতিপক্ষ বাহরাইন ও চীন। আগামী বছর মে মাসে এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের মূল পর্বে খেলতে চাইলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশকে। দিনাজপুরে শুরু হলো বেগম খালেদা জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় বগুড়া জেলা দলকে 1-0 গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে রংপুর সেন্টোস ক্লাব। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন একমাত্র গোলদাতা সেন্টোস ক্লাবের অনন্ত। দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত গৌর এ শহীদ ময়দানে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুফাজ্জল হোসেন দুলাল। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিল আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। খেলা শুরুর আগেই দিনাজপুরের ঐতিহ্যবাহী গৌড়ে শহীদ ময়দানে হাজির কয়েক হাজার দর্শক। দীর্ঘদিন পর জেলা সদরে বড় পরিসরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে দিনাজপুর জেলা বিএনপি।
বেগম খালেদা জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের মুখোমুখি হয় রংপুর সেন্টোস ক্লাব ও বগুড়া জেলা দল। আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলে খেলা। ম্যাচের 14 মিনিটে গোলের দেখা পায় রংপুর। সেন্টোস ক্লাবের হয়ে গোল করেন অনন্ত। সেই গোল শোধের চেষ্টা করলেও পারেনি বগুড়া জেলা দল। 1-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সেন্টোস ক্লাব। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেলে দুদল, কিন্তু এরপর আর কোনো গোল না হয় 1-0 গোলে জয় পায় সেন্টোস ক্লাব। দীর্ঘদিন পর খেলা দেখে খুশি দর্শকরা। দর্শকের পরিপূর্ণতা দেখে আমরা মনোমুগ্ধ। আজকে অনেক দর্শকের মাঝে আজকে খেলা উপভোগ করতে খুব ভালো লাগছে। আগামীতে পর্যায়ক্রমে যে আবার এই খেলা দেখতে পারি, এই আয়োজন হয়, এই প্রত্যাশায় করি আমরা। যুব সমাজ খেলাধুলার মধ্যে উৎসাহিত হইলে মাদকমুক্ত হবে। আমরা সকলে চাই মাদকমুক্ত একটি দিনাজপুর। এই জেলায় এত সুন্দর একটা আয়োজন, এই জন্য জেলা বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেছেন ফুটবলাররাও। উত্তরবঙ্গে এরকম টুর্নামেন্ট এর আগে কখনোই হয়নি। গেম একটা পরীক্ষার মতন, ওরা পরীক্ষা দিবে, উৎসাহিত হবে, আরও খেলতে পারবে, প্লেয়ারদের টেম্পার বাড়বে। অনেক দর্শক হয়েছে মাঠে, আশা করি আগামী দিনগুলোতে আরও ভালো দর্শক হবে। যুবকরা মাদক ছেড়ে মাঠে আসবে। নতুন প্রজন্মকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই বলে মনে করেন আয়োজকরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে এই টুর্নামেন্টটা সফল করার জন্য আপনাদের মাধ্যমে সকলের কাছে সহযোগিতা চাচ্ছি। সুস্থ বিনোদনের একটা ব্যবস্থা এই খেলা মাদক মুক্ত করার বিষয়ে সহযোগিতা করবে এবং সামনের দিনে এখানে যদি ভালো ভালো খেলোয়াড় উপস্থিত হয় সেগুলি দেখে আমাদের তরুণ প্রজন্মরাও যারা আছে, তরুণ প্রজন্ম তারাও উৎসাহিত হবে। বেগম খালেদা জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন জেলা থেকে মোট 8টি দল অংশ নিচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমার বাড়ি আসলো, দোকান আসলো, সব গেছে। ভয়াবহ আগুনে পুড়ে ছাই রাজধানীর কড়াইল বস্তির অধিকাংশ ঘরবাড়ি। ফায়ার সার্ভিসের 19 ইউনিটের 5 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে, সব হারিয়ে নিঃস্ব অনেকে। জাতীয় নির্বাচনের পদ্ধতিতেই গণভোট, গেজেট প্রকাশ, ব্যালট হবে রঙিন, শিগগিরই প্রচারণা শুরু। পক্ষপাতিত্ব করলে ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার থেকে 832 ভরি স্বর্ণালকার জব্দ। পাওয়া গেছে অঢেলে বিদেশি উপহার সামগ্রী। প্লট দুর্নীতি মামলায় হাসিনা রেহানা ও টিউলিপের রায় 1 ডিসেম্বর। ওয়েবসাইট ফেল হচ্ছে বারবার। ঘরে বসে রিচার্জ করা যাবে, বাট রিচার্জের পরেও এই জায়গায় এসে ট্যাপ করতে হবে। টাকা ঢুকতেছে না যতক্ষণ আমি এটা পাস না করতেছি। উদ্বোধনের দিনই অচল মেট্রো কার্ডের অনলাইন রিচার্জ সাইট এভিএম পাঞ্চে বাধ্যতায় ভোগান্তির সংখ্যা যাত্রীদের। জটিলতা কাটলে সময় বাঁচার আশা। এই ছিল ভোরের সময়।